হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের সেমিস্টার 2 এর যে রিভিশন সিরিজ শুরু হয়েছে, এটা তার সেকেন্ড ক্লাস। আমরা আগের ক্লাসে অসিলেশন দেখেছি, তো আজকে আমরা যে পার্টটা পড়ছি যেটা থার্মোডাইনামিক্স, সেটা কিন্তু তোরা কেমিস্ট্রিতে অল্প হলো পড়ে এসছিস। ঠিক আছে, প্রথম পার্টটা অন্তত ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে সেম। তার মানে এখানে পড়ালে কিন্তু তোর কেমিস্ট্রির জন্যও রিভিশন হয়ে যাবে। ফার্স্টে বুঝতে হবে, দেখ এই থার্মোডাইনামিক্স পার্টটা থেকে তোদের কিন্তু 5 মার্কস আছে। তাহলে তোরা দেখতেই পাচ্ছি রিভিশন সিরিজে কিন্তু আমরা যেগুলো সব থেকে বেশি মার্কস আছে সেগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করছি। ঠিক আছে, অবভিয়াসলি তোরা আগেও দেখেছিস যে থার্মোডাইনামিক্স থেকে অনেক কোশ্চেন্স আমি পরীক্ষায় দিচ্ছি, বা নর্মাল স্কুলের পরীক্ষাগুলোতেও এসছিল তোদের। ঠিক আছে, ফার্স্টেই আগে আমাদের বুঝতে হবে যে থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা কাকে নিয়ে রিলেট হয়। এই চ্যাপ্টারে আমরা পুরো হিট মানে হিট দেওয়া নেওয়া এইসব নিয়ে ভাবনা চিন্তা করছি। থার্মোডিনামিক্স কথাটার মধ্যেই আছে। দেখ, থার্মো মানে হিট আর ডিনামিক্স মানে মোশন, যে হিট যখন মোশনে আছে। এবার তার আগে বুঝতে হবে যে সিস্টেম কাকে বলে। দেখ, এখানে অনেকগুলো কোশ্চেন মানে ডেফিনেশন লেখা আছে, এই ডেফিনেশন গুলো কোশ্চেনে আসেও এবং সেগুলো আমি ডিটেলসে বলছি। প্রথমে আগে বুঝতে হবে যে সিস্টেম কাকে বলে। সংস্থা বলছে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিজিয়ন ইন স্পেস, মানে তার পুরোটা, এই বোর্ডটাকে যদি একটা স্পেস ভাবিস, তার যেটুকুনি অংশটুকু নিয়ে আমরা তার প্রেসার, আমরা তার ভলিউম, আমরা তার টেম্পারেচার এগুলো মেজার করছি, মানে যেগুলোকে আমরা থার্মোডাইনামিক ভেরিয়েবল বলে থাকি, মানে ওগুলো আমি মেজার করতে চাইছি পুরো মহাবিশ্বের যেটুকুনি অংশ নিয়ে, তাকে বলছি সিস্টেম। সারাউন্ডিংস কাকে বলছে না, সিস্টেম ছাড়া বাকি জায়গাটা, মানে সিস্টেমের চারপাশে যে মিডিয়াম আছে, যা কিনা সিস্টেমকে চারদিকে পরিবেষ্টিত করে রেখেছে, চারদিক দিয়ে ধরে রেখেছে, এবং যে কিনা সিস্টেমের সাথে দুটো জিনিস এক্সচেঞ্জ করে। কি কি না, এনার্জি এক্সচেঞ্জ করতে পারে, ম্যাটার এক্সচেঞ্জ করতে পারে, বা আবার দুটোই এক্সচেঞ্জ করতে পারে, তখন তাকে আমরা বলছি সারাউন্ডিংস। তাহলে সিস্টেম হলো যেটুকুনি পার্ট নিয়ে আমি দেখছি সেটা হলো সিস্টেম, বাকি পার্টটা সারাউন্ডিংস। তাহলে এখানে যদি ভাবিস এইটা হলো আমাদের সিস্টেম আর বাকি এই পুরো পার্টটা হলো আমাদের সারাউন্ডিংস। তাহলে সিস্টেম আর সারাউন্ডিংস এর মাঝে যে বিভেদ তল, এই যে এই জিনিসটা যেটা কিনা সিস্টেম আর সারাউন্ডিংস আলাদা করে রেখেছে, তাকে বলা হচ্ছে কি বেষ্টনী বাংলায়, বা বাউন্ডারি। তাহলে এই বেষ্টনীর ওপর ডিপেন্ড করে বা এই সিস্টেম সারাউন্ডিংস এর মধ্যে কি এক্সচেঞ্জ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা অনেকগুলো ডিভিশন করতে পারি। প্রথমে আমরা যে ডিভিশনটা আসছে সেটা দেখ, এখানে একটু সেটা মিস আছে, সেটা হলো ওপেন সিস্টেম। ফার্স্টে দেখবি, ফার্স্টে হচ্ছে ওপেন সিস্টেম। তাহলে ওপেন সিস্টেম কাকে বলে না, ওপেন সিস্টেম মানে হচ্ছে ধর চায়ের কাপ, গরম চা বা গরম জলের কাপ, ওপরটা খোলাও আছে, কোনো লিড দিয়ে ঢাকা নেই। তাহলে কি হবে না, এখান থেকে বাষ্প আকারে বা ভেপার আকারে কিছু ওয়াটার পার্টিকেলও বেরিয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম কিছুটা হিট এক্সচেঞ্জও হবে পরিবেশের সাথে। তাহলে যখন মাসও এক্সচেঞ্জ হচ্ছে এবং এনার্জিও এক্সচেঞ্জ হচ্ছে, দুটোই এক্সচেঞ্জ হচ্ছে, তখন আমরা তাকে বলছি ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম কাকে বলছি, বদ্ধ সংস্থা। এটারই ধর তুই আজকে মাথাটায় কি করলি, বদ্ধ মানে একটা লিড বা একটা কিছু দিয়ে ঢাকনা দিয়ে আটকে দিলি। তাহলে এখন দেখ হিট এক্সচেঞ্জটা হতেই পারে, কিন্তু যে জলীয় বাষ্পগুলো আগে বেরিয়ে যাচ্ছিল সেগুলো আর বেরোতে পারছে না, তার মানে মাসের এক্সচেঞ্জ হচ্ছে না। তাহলে যখন মাসের এক্সচেঞ্জ হবে না, শুধুমাত্র কিসের এক্সচেঞ্জ হবে বল, এনার্জির এক্সচেঞ্জ হবে, কোনো ম্যাটার এক্সচেঞ্জ করতে পারবে না সারাউন্ডিংস এর সাথে, তখন আমরা তাকে বলবো কি সিস্টেম, ক্লোজ সিস্টেম। যেমন দেখ এখানে লেখা আছে প্রেসার কুকার, যার উপরে একটা ক্লোজ লিড দেওয়া আছে। তারপরে আসছি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম কাকে বলছে, যে কিনা না মাস না এনার্জি বা না ম্যাটার কিছুই এক্সচেঞ্জ করতে পারছে না, তাকে আমরা বলছি আইসোলেটেড, পুরোপুরি বিচ্ছিন্ন আছে, মানে এটাকে আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সংস্থা বলছে। অলমোস্ট থার্মোফ্লাক্স ভাবতে পারিস। আইডিয়াল আইসোলেটেড সিস্টেম বানানো পসিবল নয়। ঠিক আছে, আইডিয়াল আইসোলেটেড সিস্টেম কখনোই বানানো পসিবল না। তাহলে আবার বলে দিচ্ছি, ওপেন মানে কি মাসও এক্সচেঞ্জ হবে, এনার্জিও এক্সচেঞ্জ হবে। ক্লোজড মানে কি শুধু এনার্জি এক্সচেঞ্জ হবে। আইসোলেটেড মানে কি কিছুই এক্সচেঞ্জ হবে না, আইসোলেটেড কথাটার মধ্যেই আছে। এরপর আমরা যেটা আসছি সেটা দেখ, যে থার্মোডিনামিক ভেরিয়েবল। তো থার্মোডিনামিক ভেরিয়েবল কত রকমের হয় না, দু রকমের হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা যে ভেরিয়েবল গুলো আসছি সেটাকে বলা হচ্ছে স্টেট ভেরিয়েবল। স্টেট ভেরিয়েবল মানে কি
যে প্যারামিটার গুলো ডিটারমাইন করে যে ওই সিস্টেমটা কি কন্ডিশনে বা কি স্টেটে আছে তাকে বলা হয় স্টেট ভেরিয়েবল। যেমন কি কি? প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি নিয়ে আপাতত ভাবতে হবে না, আমরা এই ক্লাসের পরের দিকে আসবো, ঠিক আছে? আরো যদি ভালো করে বলি, স্টেট ভেরিয়েবল মানে হচ্ছে যেই ভেরিয়েবল গুলো যেগুলো শুধুমাত্র ইনিশিয়াল অবস্থা আর ফাইনাল অবস্থা তার মধ্যে ডিপেন্ড করে। মানে কোন রাস্তায় গেলাম, মানে তোদেরকে বলছি, ধর আজকে একটা প্রেসার ভার্সেস ভলিউমের ডায়াগ্রাম নিচ্ছি। এখানে যখন একটা সিস্টেম ছিল টেম্পারেচার T1, এখানে যখন সিস্টেমটা যাচ্ছে টেম্পারেচার T2, তাহলে আজকে যদি কেউ এই রাস্তাতেও যায় তাহলেও তার টেম্পারেচারের চেঞ্জ কত হবে বল? T2 থেকে T1 মানে T2 মাইনাস T1। কেউ যদি এই রাস্তাতেও যায় তাহলে তার টেম্পারেচারের চেঞ্জ কত হলো বল? T2 মাইনাস T1। মানে কোন রাস্তায় যাচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট না, কোথায় শুরু হচ্ছে T1 এ, কোথায় শেষ হচ্ছে T2, মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট এই দুটোর উপর ডিপেন্ডেন্ট, তাদেরকে স্টেট ভেরিয়েবল বলে। আর যে ভেরিয়েবল গুলো কোন রাস্তাতে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে তাকে কি বলা হয় না পাথ ভেরিয়েবল বলা হয়। তাকে কি বলা হয়? পাথ ভেরিয়েবল বলা হয়। একটা পাথ ভেরিয়েবলের উদাহরণ লিখে রাখবি সবাই, বা দেখবি খাতাতেও লেখা আছে, সেটা হলো ওয়ার্ক ডান বা কৃতকার্য। কোন রাস্তায় যাচ্ছে, কোন রাস্তা দিয়ে ইনিশিয়াল থেকে শুরু করে কোথায় ফাইনালে পৌঁছালো তার উপর কিন্তু ওয়ার্ক ডানের ভ্যালু ডিপেন্ড করবে। তাই ওটা হয়ে গেল পাথ, পাথের ওপর ডিপেন্ডেন্ট। স্টেট মানে হচ্ছে পাথের ওপর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এইবার ভ্যারিয়েবলকে আরো দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা বলা হচ্ছে ইন্টেন্সিভ, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে। একটা হলো ইন্টেন্সিভ ভ্যারিয়েবল, একটা হলো এক্সটেন্সিভ ভ্যারিয়েবল, খুব আসে। ইন্টেন্সিভ ভ্যারিয়েবল হচ্ছে যারা সিস্টেমটার মধ্যে কতগুলো অণু আছে বা সিস্টেমটা যেটা নিয়েছিস তুই তার কত মাস তার উপর ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট। এটা মনে রাখবি কি করে? ইন মনে রাখবি, ইনের সাথে ইন, এ দেখ, ইন্টেন্সিভের ইন, ইন্ডিপেন্ডেন্ট ইন। তাহলে ইন্টেন্সিভ মানে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে নির্ভর করে না। আর তাহলে আরেকটা উল্টোটা এক্সটেন্সিভ, এক্সটেন্সিভ মানে কি? যেটা নির্ভর করে। তাই ইন্টেন্সিভের উদাহরণ কি হতে পারে বল? টেম্পারেচার। এক্সটেন্সিভের উদাহরণ কি হতে পারে বল? ভলিউম হতে পারে, এনার্জি হতে পারে। এগুলো হলো এক্সটেন্সিভ বা ব্যাপ্তি। একটা ছিল ব্যাপ্তি নিরপেক্ষ, একটা হলো ব্যাপ্তি নির্ভর। বাংলায় তো পরিষ্কার বোঝা যাচ্ছে, নিরপেক্ষ নির্ভর। নিরপেক্ষ মানে মাসের উপর নিরপেক্ষ, নির্ভর করে না। আর নির্ভর মানে মাসের উপর নির্ভর করে, ঠিক আছে? তো সিমিলারলি দেখ, যেটা বললাম স্টেট ফাংশন, পাথ ফাংশন একটু আগেই বোঝালাম, সেটাই এখানে লেখা আছে। তাই ওয়ার্ক ডান মানে হলো পাথ ফাংশন, যে কিনা পাথের উপর ডিপেন্ড করে। আর অন্যদিকে টেম্পারেচার, এগুলো হলো স্টেট ফাংশন, যে কিনা কোন রাস্তায় যাচ্ছি তার উপর ডিপেন্ড করবে না। এগুলো একদম বেসিক কনসেপ্ট, একটু আমরা তাড়াতাড়ি চলছি। জিরোথ ল আসবেই আসবে, লিখে রাখতে পারিস। জিরোথ ল আসবেই আসবে, আসবেই। কি কোশ্চেন আসে না, জিরোথ ল স্টেটমেন্ট লিখতে দেয় খুব। আর একটা কোশ্চেন দেয় যে তুমি জিরোথ ল থেকে কিসের ধারণা পাও? তুমি জিরোথ ল থেকে কিসের ধারণা পাও, এই কোশ্চেনটাও খুব দেয়, ঠিক আছে? তো মনে রাখবি জিরোথ ল থেকে আমরা যেটা ধারণা পাই সেটা হলো টেম্পারেচার বা উষ্ণতা সম্পর্কে ধারণা পাই। এই কোশ্চেনটা খুব আসে। কেন, কিভাবে আসে? স্টেটমেন্টটা কি বলছে? বলছে ধরে নে এ একটা বডি, বি একটা বডি, সি একটা বডি। বলছে এ আর বি যদি থার্মোডিনামিক বা থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কেউ কাউকে হিট দেবে না, এ আর সিও যদি আবার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে মানে কেউ কাউকে হিট দেবে না, তাহলে তুই না টাচ করেই বলতে পারিস যে বি আর সি যদি টাচ করতিস তারাও তাহলে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতো। তার মানে বলছে এ বি যদি থার্মাল ইকুইলিব্রিয়াম হয় মানে কেউ কাউকে হিট দিচ্ছে না, এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়াম হয় মানে কেউ কাউকে হিট দিচ্ছে না, তাহলে বি আর সি কেও যদি পরস্পরের কন্ট্যাক্টে রাখতাম তাহলে কোনো হিট দিত না। তার মানে কি? এই যে এ আর সি নিজেদের মধ্যে হিটের কোনো ট্রান্সফার করছে না, এ আর বি নিজেদের মধ্যে কোনো হিটের ট্রান্সফার করছে না, তাহলে আমরা বলতে পারি যে নিশ্চয়ই এদের কোনো একটা প্যারামিটার ফিক্সড আছে যার জন্য হিটের দেওয়া নেওয়া হচ্ছে না। বা উল্টো ভাবে ভাবলে এদের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে কনস্ট্যান্ট, যা কিনা এদের মধ্যে হিটের দেওয়া বা নেওয়াটাকে কন্ট্রোল করছে। এই সেই দেওয়া বা নেওয়াটাকে কন্ট্রোল করছে যে প্যারামিটার, তার নামই পরবর্তী কালে কি দেওয়া হলো বল? উষ্ণতা বা টেম্পারেচার।
উষ্ণতা বা টেম্পারেচার। তাহলে এই কোশ্চেনটা খুব আসে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি এবং তার তাৎপর্য কি না, তার থেকে উষ্ণতার ধারণা পাওয়া যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কি কয়েকটা আমাদের থার্মোডাইনামিক প্রসেসে কি কি লাগে। দেখ এমনি এগুলো বেশি কিছু আমি যাচ্ছি না, তিনটে জিনিস আমাকে পড়তে হবে। একটাকে বলা হচ্ছে হিট, একটাকে বলা হচ্ছে ওয়ার্ক ডান, আর একটাকে বলা হচ্ছে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, আমি একেবারে হিটে চলে যাচ্ছি। প্রথমে দেখ একটু স্টেপ জাম্প করে হিট, হিট দিয়ে আমরা কি দিয়ে ডিনোট করবো বল, ডি কিউ দিয়ে। মনে রাখবি এর সাইন কনভেনশন হয় কি রকম হয়, পজিটিভ হবে যদি হিট নেয়, হিট অ্যাকসেপ্টেড হয়, মানে বাইরে থেকে হিট সিস্টেম নিলে প্লাস, আর যখন হিট ছেড়ে দিচ্ছে, হিট রিজেক্ট করছে সিস্টেম, তখন ডিকিউটা হবে মাইনাস। তাহলে আবার বলছি, বাইরে থেকে নিলে, তুই সবসময় সিস্টেম বলতে নিজেকে ভাববি, বাইরে থেকে নিলাম আমার এনার্জি বাড়লো প্লাস, আমি ছেড়ে দিচ্ছি আমার এনার্জি কমছে তাহলে মাইনাস। ঠিক আছে, এবার ইন্টারনাল এনার্জি কাকে বলে, আভ্যন্তরীণ শক্তি, খুব ইম্পর্টেন্ট। বলছে একটা সিস্টেম যখন নিচ্ছি, সেই সিস্টেম মানে কি, আমরা দেখ এখানে সিস্টেম বলতে কি নিচ্ছি বল, থার্মোডাইনামিক সিস্টেম। থার্মোডাইনামিক সিস্টেম মানে কি, এই সিস্টেমে কি কি আছে বল, গ্যাস মলিকিউলস আছে। গ্যাস মলিকিউলস গুলো কি কি থাকতে পারে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কারণ এদিক ওদিক ওটা ছুটে বেড়াচ্ছে, ভাইব্রেশন এনার্জি, মানে যত রকম এনার্জি হতে পারে, সেই সমস্ত এনার্জি টোটাল যোগফলকে আমরা বলছি কি ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জিকে কি দিয়ে ডিনোট করা হয় না, ইউ দিয়ে ডিনোট করা হয়, ক্যাপিটাল ইউ দিয়ে। যদিও ক্যাপিটাল ইউ কিন্তু বার করা পসিবল হয় না। পসিবল হয় না মানে, তোকে ধর হাতে কেউ একটা সিলিন্ডার দিয়ে দিল যার মধ্যে গ্যাস আছে, তোকে বললে এর ইন্টারনাল এনার্জি বার করো, তুই কোনোভাবেই কোনো মেথডে আজ অব্দি সেটা বার করতে পারবি না। তুই কি বার করতে পারবি, তুই ডিইউ বার করতে পারবি বা ইন্টারনাল এনার্জি চেঞ্জ বার করতে পারবি। কি করে না, আমি দেখাচ্ছি সেটা, যে একটু কিছু চেঞ্জ করলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, হয়তো টেম্পারেচার চেঞ্জ করলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, তাহলে তুই চেঞ্জটা বার করতে পারবি। ঠিক আছে, তাহলে ইন্টারনাল এনার্জিকে আমরা কি দিয়ে লিখবো, ইন্টারনাল এনার্জি চেঞ্জকে কি দিয়ে লিখবো না, ডিইউ দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো, ডিইউ। তাহলে এটারও আবার দুটো কনভেনশন, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ মানে কি ইন্টারনাল এনার্জি বাড়ছে, নেগেটিভ মানে কি ইন্টারনাল এনার্জি কমছে। বোঝা গেল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট 3 নম্বর কোয়ান্টিটি, সেটা হলো কৃতকার্য বা ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানকে আমরা ডিডব্লিউ দিয়ে লিখবো। এটারও দুটো মানে সাইন, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ মানে বোঝাই হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সংস্থা দ্বারা কৃতকার্য। আর একটা হয় ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এটাই কিন্তু কেমিস্ট্রির সাথে এই কনভেনশনটা কিন্তু এখানে আলাদা। কেমিস্ট্রিতে কি হয়, অন দ্য সিস্টেম পজিটিভ হয়, বাই দ্য সিস্টেম নেগেটিভ হয়। যাই হোক, সেটা কেমিস্ট্রিতে শুনবি তোরা। বাই দ্য সিস্টেম, এবার এত কিছু মনে থাকবে না, একদম সিম্পল। ধর এক্সপানশন হচ্ছে, এক্সপানশন হচ্ছে মানে আয়তন বাড়ছে, তাহলে ওয়ার্ক ডান প্লাস হতে বাধ্য। আর একটা কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে মানে আয়তন কমছে, তাহলে ওয়ার্ক ডানটা নেগেটিভ হতে বাধ্য। বোঝা গেল কি গেল না, ক্লিয়ার কি ক্লিয়ার না। এক্সপানশন হলেই যেরকম ইচ্ছা এক্সপানশন হোক না কেন, ওয়ার্ক ডান হবে পজিটিভ, আর যখনই কম্প্রেশন হবে ওয়ার্ক ডান হবে নেগেটিভ। এটা মাথায় রাখ, ব্যাস। তাহলে আবার বলে দিচ্ছি, তিনটে জিনিস পড়ছিলাম না, তিনটে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করছি। একটা হিট এক্সচেঞ্জ, ছাড়লে প্লাস, ঠিক আছে, না গ্রহণ করলে প্লাস, সরি গ্রহণ করলে প্লাস ছাড়লে মাইনাস। ইন্টারনাল এনার্জি বাড়লে প্লাস কমলে মাইনাস। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মানে এক্সপানশন হচ্ছে প্লাস, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম মানে কম্প্রেশন হচ্ছে, তাহলে মাইনাস। কম্প্রেশন হচ্ছে কি করে বুঝবো, আয়তন কমছে। ধর কেউ বললো একটা সিস্টেমের উপর দিয়ে পিস্টনের উপর চাপ দিয়ে ভলিউম কমাচ্ছি, ভলিউম কমাচ্ছি মানেই তোকে ইনডাইরেক্টলি বলে দেওয়া কম্প্রেশন হচ্ছে। আমরা কিন্তু সেগুলো অঙ্কতেও দেখবো, ঠিক আছে। এবার মেয়ার হাইপোথিসিস কি একটু একটু দেখে নিবি, নোটটা তো আমার এই ভিডিওরই নিচের লিঙ্কে যাবি, এই পুরো নোটটা থাকবে, তার সাথে এই চ্যাপ্টারের সাজেশন দেওয়া থাকবে, তো ভালো করে ওই জায়গাটা একটু দেখে নিবি তোরা, ঠিক আছে। মেয়ার হাইপোথিসিস কি বলছে, আইডিয়াল গ্যাস, প্রথম কথা মেয়ার হাইপোথিসিস কিন্তু রিয়েল গ্যাসের জন্য প্রযোজ্য নয়। বোঝা গেল, যে একটা আইডিয়াল গ্যাসের ইন্টারনাল এনার্জি শুধুমাত্র তার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, মানে ইউ কি ফাংশন অফ টেম্পারেচার, যে টেম্পারেচার যদি চেঞ্জ করে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে, না হলে কিছু চেঞ্জ করবে না। মানে তুই ধর আজকে প্রেসার চেঞ্জ করলি কোনো গ্যাসে, তুই ধর আজকে ভলিউম চেঞ্জ করলি,
ইন্টারনাল এনার্জি কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ করবে না, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ করবে। দেখ এখানে যেন পরিষ্কার করে লিখে দিয়েছি যে পি চেঞ্জ করলে ইউ চেঞ্জ করবে না, ভি চেঞ্জ করলে ইউ চেঞ্জ করবে না, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করলেই একমাত্র কেবল ইউ চেঞ্জ করবে। কিন্তু সেটা কার জন্য? আইডিয়াল গ্যাসের জন্য, ঠিক আছে? এবং আমরা দেখ ম্যাক্সিমাম সময় আইডিয়াল গ্যাস নিয়েই পড়বো। ওকে, এবার আমরা আসছি যে ইন্টারনাল এনার্জি বিভিন্ন সিস্টেমে কিরকম হয়। তার আগে আমাদেরকে পড়তে হবে যে এই প্রসেসগুলো কি কি। এই প্রসেসগুলো এই যে লিখেছি না, আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোবারিক, এই প্রসেসগুলো কি বোঝায় সেইগুলো নিয়ে একটু আমরা আলোচনা করছি আগে। দেখ প্রথমে আসছি আইসোথার্মাল, নামের মধ্যে দিয়ে মনে রাখবি। দেখ আইসো মানে কেমিস্ট্রিতেও তোরা পড়েছিস, আইসোমার, সেখানেও দেখেছিস। আইসো মানে সেম, থার্মাল মানে কি বল? টেম্পারেচার। তাহলে আইসোথার্মাল তার মানে কি টেম্পারেচারটা সেম, বা একটা ভাষায় ভাবলে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। আইসোবারিক, ক্লাস 10-এ মনে কর একটা চ্যাপ্টার পড়েছিলিস গ্যাসের ধর্ম, সেখানে তোদের যদি মনে থাকে গ্যাসের চাপের একক পড়েছিলিস কি বল? বার। তাহলে বারিক আইসো মানে কি চাপ সমান, তাহলে কি বল? প্রেসারটা সমান। লাস্ট আসছি আইসোকোরিক, তাহলে টেম্পারেচার সমান হয়ে গেল, প্রেসার সমান হয়ে গেল, আর কি পড়ে থাকলো বল? ভলিউমটা সমান। ব্যাস এটাই পড়ে থাকলো, আর এই হচ্ছে গল্প। তো দেখ আমি কি বললাম যে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর। টেম্পারেচার চেঞ্জ করলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, টেম্পারেচার চেঞ্জ না করলে করবে না। তাহলে প্রথমে আসছে আইসোথার্মাল। আইসোথার্মালে দেখ টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? 0। আইসোবারিকে টেম্পারেচার চেঞ্জ হতেই পারে, নট ইকুয়াল টু 0, মানে কিছু একটা আসবে। আইসোকোরিকেও ইন্টারনাল এনার্জি চেঞ্জ হতে পারে, আইসোকোরিকেও টেম্পারেচার চেঞ্জ হতে পারে, তাহলে ডিউ এগেন নট ইকুয়াল টু 0, মানে ডিউর কিছু একটা ভ্যালু আছে, সেটা আমরা চ্যাপ্টার যত এগোবো সেখানে দেখবো। তাহলে এই কোশ্চেনটা আসে কোন পদ্ধতিতে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না? কি হবে বল? আইসোথার্মালে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল? এটা এখান থেকে তুলে রাখবি। এবার আমরা দেখ আসছি যে ওয়ার্ক ডান ফর্মুলা কি হয়, বেসিক ওয়ার্ক ডানের ফর্মুলা কি। তাহলে দেখ আমরা সবাই দেখেছি ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে ওয়ার্ক ডান মানে কি হয়? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ইচ্ছা করে ফোর্সকে এরিয়া দিয়ে ভাগ করলাম, তাহলে এরিয়া দিয়ে গুণ করতে হবে। ফোর্স বাই এরিয়া কাকে বোঝাচ্ছে বল? প্রেসারকে। আর এরিয়া ইনটু ডিএক্স এটা কাকে বোঝাচ্ছে বল? ভলিউমকে। যারা বুঝতে পারছিস না, এই একটা কন্টেনার ভাব, তাতে পিস্টন আছে, পিস্টনটা ইনিশিয়ালি এই ছিল, পিস্টনের উপর ফোর্স দিলি, পিস্টনটা ডিএক্স পরিমাণ নিচে নামলো। ভালো করে ছবিটায় দেখ, বোঝা গেল? তাহলে আমায় বল এ হলো যদি এই যে এ যদি এই মুখের এরিয়া হয়, এ যদি এই মুখের এরিয়া হয়, তাহলে এ ইনটু ডিএক্স এটা কি বোঝাবে? টোটাল ভলিউম। এই যে কতটা ভলিউমের লিকুইডকে এখান থেকে এখানে, কতটা ভলিউমের গ্যাসকে নিচের দিকে পুশ করলো, তাহলে ডিভি দিয়ে আমরা কি বোঝাচ্ছি বল? চেঞ্জ অফ ভলিউম। তাহলে আইসোথার্মাল প্রসেস বল বা অ্যাডায়াবেটিক প্রসেস বল বা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসই বল না কেন, সেই থার্মোডাইনামিক প্রসেসের ওয়ার্ক ডানের ফর্মুলা কি? ইন্টিগ্রেশন পিডিভি। বোঝা গেল? আবার আমরা কিন্তু এর আগেই দেখে এসেছি ইন্টিগ্রেশন মানে গ্রাফিক্যালি কি বোঝায় বল? এরিয়া আন্ডার দ্য কার্ভ। তাহলে ইন্টিগ্রেশন পিডিভি বা এরিয়া আন্ডার কি গ্রাফ? পিভি গ্রাফ। তাহলে ওয়ার্ক ডান আমরা দুটো পদ্ধতিতে বার করতে পারি। যদি আমার নিউমেরিক্যালি বা ম্যাথমেটিক্যালি বার করা সম্ভব হয়, তাহলে সেই অঙ্কে আমরা ইন্টিগ্রেশন করে বার করব। আর কোন অঙ্কে যখন গ্রাফ দিয়ে হবে, তখন কিন্তু আমরা সেটা গ্রাফিক্যালি বার করার চেষ্টা করব। সেই গ্রাফটা কি বল? পিভি গ্রাফের এরিয়া। এটা হলো ওয়ার্ক ডান। এবার আমরা বিভিন্ন প্রসেসে ওয়ার্ক ডানের ভ্যালু কত হতে পারে সেইগুলো দেখছি। প্রথমে আসছি আমরা কি প্রসেস বল? আইসোথার্মাল প্রসেস, এক্সপ্রেশন অফ ওয়ার্ক ডান ইন এ আইসোথার্মাল প্রসেস। তাহলে আইসোথার্মাল প্রসেসে কি পেলাম? টেম্পারেচার কনস্ট্যান্ট। আমরা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি জানি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এনআরটি এগুলো যদি কনস্ট্যান্ট হয়, ডান দিকটা পুরো কনস্ট্যান্ট হয়ে গেল, বা এনআরটি রেখে দিলি যেটা তোর মনে হয়। তাহলে পি এর জায়গাটা তুই বসাতে পারলি, দেখ এনআরটি বাই ভি হলো। এবার আমরা ওয়ার্ক ডান মানে কি জানি বল? ইন্টিগ্রেশন পিডিভি।
তাহলে পি এর জায়গায় এটা বসিয়ে দিলাম এনআরটি বাই ভি। ইচ্ছা করে এনআরটি তো কনস্ট্যান্ট, সেটা বাইরে বার করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশনটা কার ওপর হলো? ডিভি বাই ভি। আগে ভলিউম ছিল ভি1, পরে হলো ভি2। তাহলে ডিএক্স বাই এক্স এখানে লিখে দিচ্ছি, ডিএক্স বাই এক্স তার ইন্টিগ্রেশন করলে কিন্তু আসবে লগ এক্স। লগের বেসটা কিন্তু ই মনে রাখবি, এক্সপোনেনশিয়ালের ই। এটা কিন্তু গোলাবি না, এটা কেমিস্ট্রিতে লগ 10 দিয়ে করায়। কেন করায় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখ। তাহলে ভি2 ওপরে, ভি1 নিচে। নিয়ম কি ছিল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে লগ ভি2 মাইনাস লগ ভি1, তাহলে লগ এ মাইনাস লগ বি কি হবে? লগ এ বাই বি। তাহলে এনআরটি লগ ভি2 বাই ভি1, এনআরটি লগ ভি2 বাই ভি1, লগ বেস ই, বারবার বলছি। আর কেউ যদি লগ 10 দিয়ে মনে রাখতে চাস, হতেই পারে মনে হলো লগ 10 দিয়ে মনে রাখবো, তাহলে কিন্তু তোকে একটা কি করতে হবে? 2.303 এখানে গুণ করতে হবে, তাহলে এটা লগ 10 এ কনভার্ট হয়ে যাবে। তাহলে 2.303 এনআরটি লগ 10 ভি2 বাই ভি1, বোঝা গেল? এবার যদি ধর তুই ভি দিয়ে না পেয়ে প্রেসার দিয়ে পেলি, তাহলে কি হবে? 2.303 এনআরটি লগ 10 উল্টো হবে পি1 বাই পি2। কেন না? যেহেতু টি কনস্ট্যান্ট, এটা কিসের সূত্র মেনে চলছে বল? বয়েলের সূত্র। তাহলে বয়েলস লতে কি ছিল? পি1 ভি1 ইকুয়াল টু পি2 ভি2। তাহলে ভি2 বাই ভি1 কত আসছে? পি1 বাই পি2। তাহলে এটা বসাতে পারি। তাহলে ওয়ার্কডানের যে ফর্মুলাটা ইচ্ছে এটাও বসাতে পারি, সেটাও বসাতে পারি। যদি প্রেসার দিয়ে থাকে তাহলে এর নিচেরটা করবি, যদি ভলিউম দিয়ে থাকে তাহলে উপরেরটা করবি। আর চেষ্টা করবি লগ 10 দিয়ে করার, সামনে 2.303 দিয়ে। লগ 10 দিয়ে করলে কি হবে? এখানে যেটা আসবে তুই সেটা লগারিদম, যেহেতু তোরা ক্লাস 10 এ লগ 10 দিয়েই করে এসেছিস, তোদের করতে সুবিধা হবে। এলএন দিয়ে, লগ ই কে কিন্তু এলএন ও বলা হয়। হ্যাঁ, অনেক বইতে দেখবি লগ ই এক্স কে এরকম এলএন এক্স ও লেখা আছে। ঠিক আছে? ক্যালকুলেটরে যদি ভাবিস, ক্যালকুলেটরে দেখবি দুটো সুইচ থাকে, একটা লগ লেখা থাকে সেটা লগ 10, আর একটা এলএন লেখা থাকে সেটা লগ ই। দুটো কিন্তু সেম ভ্যালু নয়, তাই মাথায় রাখবি লগ 10 ধরলে 2.303 আনবো, আর যদি লগ ই ধরি তাহলে 2.303 ভাববো। তাহলে এখানেও কিন্তু সেম নিয়ম। যদি আইসোথার্মাল এক্সপানশন হয়, মানে কি হয়? ভলিউম বাড়ে, তাহলে লাস্টে ওয়ার্ক ডানকে কি লিখবো? পজিটিভ। আর যদি আইসোথার্মাল কম্প্রেশন হয়, মানে কি হয় বল? ভলিউম কমে, তাহলে ওয়ার্ক ডান কি লিখবো? নেগেটিভ। বোঝা গেল? ঠিক আছে, ওইটা সব জায়গাতে একই নিয়ম। এবার আসছে আইসোবারিক প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা। আইসোবারিকটা খুব সোজা। কেন? ওয়ার্ক ডানের ফর্মুলা এটা পিডিভি। এবার যেহেতু আইসোবারিক মানে প্রেসার কনস্ট্যান্ট, তাহলে পিটা এমনিই বেরিয়ে যাবে। যেহেতু প্রেসার কনস্ট্যান্ট, পিটা এমনিই বেরিয়ে যাবে। তাহলে কত আসলো? ডিভি কে ইন্টিগ্রেশন করলে ভি, আপার লিমিট ভি2 ভি1, তাহলে কত আসলো? পি ভি2 মাইনাস ভি1। এখানেও একই গল্প, যে যদি এক্সপানশন হয়, নিজে থেকে ভালো করে লক্ষ্য করে দেয়, এক্সপানশন মানে কি? ভি2 বড় ভি1 ছোট, তখন দেখ ওয়ার্ক ডানটা নিজে থেকে পজিটিভ আসছে। দেখ ভালো করে বসিয়ে। আর যদি কম্প্রেশন হয়, কম্প্রেশন মানে কি? ভি2টা ছোট ভি1টা বড়, তখন ওয়ার্ক ডানটা কি আসছে বল? নেগেটিভ আসছে। ক্লিয়ার? ইন্টারেস্টিং হচ্ছে আমাদের আইসোকোরিক। ঠিক আছে, ইন্টারেস্টিং হচ্ছে আইসোকোরিক। এটা বাদ চলে গেছে, এখানে পাশে আমি করে দিচ্ছি। আইসোকোরিক প্রসেস। আইসোকোরিকে কি হয়? যেহেতু ভলিউম কনস্ট্যান্ট, তাই ওয়ার্ক ডান কি হয় বল? জিরো। কেন? ভলিউম কনস্ট্যান্ট হলে ডিভি নেই, ভলিউমের কোনো চেঞ্জ নেই। তাহলে এই কোশ্চেনটা অনেকবার আসে, কোন প্রসেসে ওয়ার্ক ডান হয় না? উত্তর কি হবে বল? আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান হয় না। তাহলে আরেকবার রিপিট, কোন প্রসেসে ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো বল? আইসোথার্মাল। কোন প্রসেসে ওয়ার্ক ডান জিরো পেলাম বল? আইসোকোরিক। খুব আসে এই দুটো। ঠিক আছে, খুব আসে।
এবার আসছি আমরা সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসটা আবার একটু ইন্টারেস্টিং জিনিস, কিন্তু সাইক্লিক প্রসেস আগে কি সেটা দেখ। সাইক্লিক প্রসেস হচ্ছে, ধর এটা 1 নম্বর স্টেট, এটা 2 নম্বর স্টেট, 1 থেকে 2-তে গেল, আবার 2 থেকে 1-এ ফিরে আসলো কিন্তু অন্য রাস্তায়। 1 থেকে 2-তে যে রাস্তায় গেল, 2 থেকে 1 মানে ফাইনাল স্টেজ থেকে আবার ইনিশিয়াল মানে যেখানে শুরু করেছিল আবার সেখানেই ফিরে আসলো, কিন্তু যে রাস্তায় গেছিল সেই রাস্তায় না, অন্য রাস্তায়। তাহলে এই ছবিতে ওয়ার্ক ডানের ফর্মুলা হবে এরিয়া ইনসাইড দ্য লুপ। এই ক্লোজ লুপটার ভেতরে যতটা এরিয়া আছে, মানে এখানে ছবিতে ভাবলে এইটা। এবার এর প্লাস মাইনাস মনে রাখবো কি করে, কারণ এখানে তো দেখে বোঝা যাচ্ছে না এক্সপেনশন হচ্ছে না কম্প্রেশন হচ্ছে। খুব ইন্টারেস্টিং, মনে রাখবি ক্লকওয়াইজ অ্যারো থাকলে ওয়ার্ক ডানটা ধরবি পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ অ্যারো থাকলে ওয়ার্ক ডানটা ধরবি নেগেটিভ। এই যে এখানে যেমন অ্যারোটা কি আছে দেখ, ক্লকওয়াইজ, তাহলে ভ্যালুটার আগে সামনে লাস্টে বসে হবে প্লাস, বসিয়ে এত জুল ওয়ার্ক ডান। আর যদি ইয়ে হয় তাহলে কি বসবে, মাইনাস অত জুল ওয়ার্ক ডান। ক্লিয়ার, বোঝা গেল? এবার দেখ নেক্সট আমাদের যে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতেই চলেছে এবছর সেমিস্টার 2 এর জন্য। স্টেটমেন্টটা দেখে নিবি, যে ফার্স্ট ল এর স্টেটমেন্ট লেখো এবং তার ম্যাথামেটিক্যাল মানে এক্সপ্রেশন লেখো, 1+1 আসবেই আসবে। তাহলে স্টেটমেন্টটা কি ছিল, এরকম অনেকটা, যে একটা সিস্টেম যতটা পরিমাণ হিট নিচ্ছে ততটা পরিমাণ হিটকে ও কি করছে বল, দুটো কাজে ইউজ করছে। ওরকম ভাবে দেখবি খাতায় যেভাবে লেখানো আছে বা বইতে, দুটো কাজে ইউজ করছে। ধর সিস্টেম বাইরে থেকে কিছুটা হিট নিল, সেটা কি ডিকিউ, এটা দিয়ে দুটো কাজ করবে, কিছুটা দিয়ে নিজের ইন্টারনাল এনার্জি বাড়াবে, বাকিটা ওয়ার্ক ডান করবে। কিছুটা দিয়ে নিজের ইন্টারনাল এনার্জি বাড়াবে, বাকিটা ওয়ার্ক ডানে কনভার্ট করবে। তাহলে ডিকিউ ইকুয়াল টু কত হলো, ডিইউ প্লাস ডিডব্লিউ। বোঝা গেল? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এই স্টেটমেন্টটা লিখে এটা লিখবি 1+1, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এবং আসেই আসে। ঠিক আছে, এবার আমরা আসছি ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলছে, নে যে তুই যতটা ওয়ার্ক ডান করছিস সেটা হিটের সাথে প্রপোর্শনাল। মানে যতটা, ধর আজকে তুই দুটো হাত ঘষছিস, ঘষলে কি হবে বল, তাপ শক্তি তৈরি হবে। যত বেশি জোরে এটা করবি হিটও তত কি হবে বল, বেশি তৈরি হবে। তাহলে প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসে সেই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ইকুইভ্যালেন্ট অফ হিট, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এইচ এর ভ্যালু কত আসলো বল, না W/J, জে এর দুটো ভ্যালু 1 আর একটা আছে 4.2। 4.2 কখন, যখন এই ভ্যালুগুলো সব ক্যালোরিতে নিবি তুই, এইচ বা এই ভ্যালুগুলো ক্যালোরিতে। আর যদি আমি হিট ওয়ার্ক ডান এগুলো জুলে করি তখন জে এর ভ্যালু 1 বসবে, নাহলে জে এর ভ্যালু কত বসবে, 4.2। অঙ্ক করবি বুঝতে পারবি ওখানে কি রকম টাইপের অঙ্কে কাজে লাগবে। ঠিক আছে, একটু একটা উদাহরণ বলছি। ধর তোকে বলছে একটা বরফের টুকরো ক্যাপিটাল এই এইচ হাইট থেকে বা এইচ প্রাইম হাইট থেকে পড়লো, পড়ে কি হলো, বরফটা গলে গেল। তাহলে কত হাইট থেকে পড়লো এটা জানতে চেয়েছে। তাহলে আমায় বল, যখন এটা এখানে এসে পড়লো, এখানে কি ছিল, পোটেনশিয়াল এনার্জি mgh প্রাইম, এখানে এসে পোটেনশিয়াল এনার্জি কত হলো বল, 0। তাহলে ওয়ার্ক ডান মানে কি ছিল, চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। এবার এটাই তো হিটে কনভার্ট হলো, তাহলে এই হিটটা কত হয়ে গেল বল, ওয়ার্ক ডান বাই জে। তাহলে mgh প্রাইম বাই জে, তাহলে হিট মানেই কত, ms ডেল্টা টি। তাহলে এখান থেকে তুই এস এম এগুলো বসিয়ে টেম্পারেচারের চেঞ্জ বা ডেল্টা টি এই অঙ্কগুলো বার করে নিতে পারবি। আছে আমি পরে অঙ্কের শিটে বা আমার দেওয়া আছে, সেই শিটে দেখবি এই অঙ্কগুলো কিরকম ভাবে এসছে, অনেক আছে এরকম। একটা বুলেট যাচ্ছে, ধর বলেছে একটা বুলেট ভি স্পিডে যাচ্ছে, একটা কাঠের পাটাতনে গিয়ে ধাক্কা মারলো, এরকম বলেছে। ধাক্কা মারার পর ইউ বেগে বেরিয়ে আসলো, ভি বেগে ঢুকলো, সরি ইউ বেগে ঢুকলো, ভি বেগে বেরোলো। তাহলে বুলেটটা কতটা গরম হয়ে উঠেছে এরকম। তাহলে ভালো করে দেখ ওয়ার্ক ডান কতটা, এখানে কি পোটেনশিয়াল এনার্জি নেবে, এখানে কাইনেটিক এনার্জির চেঞ্জ।
হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সেখান থেকে এইচ বার করবি, এইচ মানে কি ডাব্লিউ বাই জে, সেখান থেকে এইচ মানে আবার বসিয়ে দিলি এম এস ডেল্টা টি, ক্যালোরিমেট্রির নীতি অনুযায়ী করানো আছে দেখবি। তাহলে সেখান থেকে তুই ডেল্টা টি বা এম যেটা ইচ্ছা বার করতে দিয়েছে। অনেক কিছু অঙ্ক এরকম কিন্তু আমাদের আসে। দেখ নেক্সট আমরা চলে আসছি কি স্পেসিফিক হিট কাকে বলে। এই যেহেতু দেখ আস্তে আস্তে আমরা ক্যালোরিমেট্রির জিনিসটা ঢুকে যাচ্ছি বা এই জিনিসটা, স্পেসিফিক হিট কাকে বলে না, স্পেসিফিক হিট গ্যাসের ক্ষেত্রে স্পেসিফিককে সি দিয়ে বোঝানো হয়, যেটা কি বোঝায় হিট রিকোয়ার্ড টু ইনক্রিজ টেম্পারেচার অফ ইউনিট মাস অফ এ গ্যাস বাই 1 ডিগ্রি। মানে যে কোনো গ্যাসের একক ভর 1 গ্রাম হতে পারে, সেটা 1 কেজি হতে পারে, তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে গেলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে বা 1 ডিগ্রি কেলভিন হতে পারে, কতটা হিট তোকে দিতে হবে ওই গ্যাসটাকে, তাকে আমরা স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ বলছি। কিন্তু এই স্পেসিফিক হিট দু রকমের হয়, এই কোশ্চেনটা খুব আসে যে গ্যাসের ক্ষেত্রে এটা 2 হবে না TW হবে। কেন গ্যাসের ক্ষেত্রে দুটো স্পেসিফিক হিট থাকে? কেন গ্যাসের ক্ষেত্রে কি হয়, টেম্পারেচার বাড়লে প্রেসারও বাড়ে, ভলিউমও বাড়ে। তাই যেহেতু দুটোই চেঞ্জ হয়, তাহলে টেম্পারেচার বৃদ্ধি পেলে এদিকে প্রেসারও চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে। দেখ দেখাটা খুব কমপ্লেক্স বা অসুবিধা হয়ে যাচ্ছে। নয় তুই টেম্পারেচার চেঞ্জের সাথে প্রেসার চেঞ্জ দেখতে পাবি, নয় তুই টেম্পারেচারের সাথে শুধু ভলিউমটা দেখতে পাবি, দুটো অ্যাট এ টাইমে দেখা মুশকিল। তাই যে কোনো একটা কনস্ট্যান্ট রেখে করা হয়, তাই দুটো পাওয়া যায়, একটাকে বলা হয় সিপি, একটাকে বলা হয় সিভি। তাহলে একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, একটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এটা থিওরিতে খাতায় দেখবি লেখা আছে যে কেন, কারণটা ওই যে কথায় যেটা বললাম তোদেরকে, যে টেম্পারেচার যখনই আমি চেঞ্জ করছি কি হচ্ছে, প্রেসার ভলিউম বোথ চেঞ্জ হচ্ছে, যেটা মাপা ইজ ডিফিকাল্ট বা একটু ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। তাই যে কোনো একটা কোয়ান্টিটিকে কনস্ট্যান্ট করে মাপা হচ্ছে, যখন প্রেসারকে কনস্ট্যান্ট রেখে মাপছি তখন তাকে আমরা সিপি দিয়ে লিখছি, যখন ভলিউমকে কনস্ট্যান্ট করে মাপছি তখন আমরা তাকে সিভি দিয়ে লিখছি। ঠিক আছে, এবার হচ্ছে মোলার। মোলার আর নরমাল কি, মোলারটাকে একটু ক্যাপিটাল দিয়ে লেখা আর কিছু না। তো এটার ডেফিনেশন 1 মোল গ্যাসের উষ্ণতা, ওটা কি ছিল 1 গ্রাম। তাহলে আবার বলছি, ছোট সিপি বা ছোট্ট সিভি সেটা হচ্ছে 1 গ্রাম গ্যাসের জন্য, আর ক্যাপিটাল সিপি বা ক্যাপিটাল সিভি সেটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। বুঝতে পারলি, মোলার মানে হচ্ছে একটু ক্যাপিটাল দিয়ে থাকবে আর 1 মোল বোঝাবে। আচ্ছা, ইন্টারনাল এনার্জি আর সিভির মধ্যে রিলেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখ। আমরা ফার্স্ট ল কি জানি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। আমরা আইসোকোরিক প্রসেস নিলাম, এন মোল গ্যাসের টেম্পারেচার T1 থেকে T2 চেঞ্জ করলাম, তাহলে কতটা হিট দিতে হবে এন। আচ্ছা আইসোকোরিক, আইসোকোরিক এই লেখাটা মানে নিজেরা ভাব, আইসোকোরিক এই লেখাটা মানে নিজেরা ভাব কি কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। কি কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে গ্যাস কতটা হিট নেবে তখন যে স্পেসিফিক হিটটা আসবে সেটা সিপি আসবে না সিভি আসবে, ভলিউম কনস্ট্যান্ট মানে কি আসবে বল, অবভিয়াসলি সিভি আসবে। তাহলে সিভি টেম্পারেচার চেঞ্জটা T2 মাইনাস T1, ফার্স্ট ল মানে জানি ডিইউ প্লাস ডিডব্লিউ। কিন্তু আবার আমরা বলছি এটা একটা আইসোকোরিক প্রসেস, একটু আগেই পড়ালাম আইসোকোরিক প্রসেসে কোনো ওয়ার্ক ডান হয় না। তাহলে ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে কি পেয়ে গেলাম, ডিকিউ আর ডিইউ সমান। তাহলে ডিইউ কত পেলাম, এন সিভি, আর ডিটি T2 মাইনাস টি কে শর্টে ডিটি লিখলাম। তাহলে এই যে একটু আগে বলছিলাম তোদের মনে আছে, আইসোথার্মালে ডিইউটা 0, আইসো বাড়িকেও ডিইউ থাকবে কিছু একটা, আইসোকোরিকেও ডিইউ থাকবে কিছু একটা, এইটা হচ্ছে
অনেকে বলতে পারে দাদা তুমি তো আইসোকোরিকের জন্য বার করলে, আইসোকোরিক না, আজকে তুই মাথায় রাখ যে ইচ্ছা প্রসেস হোক না কেন ইন্টারনাল এনার্জি চেঞ্জের ফর্মুলা এটা এনসিভিডিটি, যা ইচ্ছা ফর্মুলা হোক না কেন, আরেকবার বলছি যা ইচ্ছা প্রসেস হোক না কেন ডিউর ফর্মুলা এনসিভিডিটি হবে, বোঝা গেল, এনসিভিডিটি হবে। তো এটাকে মার্ক করে রাখবি ফর্মুলা হিসেবে, খুব ইম্পর্টেন্ট। এই এটা তো এসেই গেছে, এই প্রুফটা মানে এসে গেছে পুরো, একদম লিখেই যেতে পারি এসে গেছে। দুভাবে দিতে পারে, যে দেখাও যে সিপি গ্রেটার দ্যান সিভি, বা প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। অনেক স্কুলে আবার এটাকে এইভাবে দিয়ে দেয়, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই এম, অনেকে আবার সেটা ঘাবড়ে যায়, আর বাই এম দিয়ে দিল দাদা কি করে। আমার এখানে যে প্রুফটা আছে সেই প্রুফটা মোলার বড় সিপিসিভির জন্য, তোকে যদি ছোট সিপিসিভি করে তখন এটা এতটাই করবি, করে পরের লাইন জাস্ট এটা লিখে দিবি, ব্যাস হয়ে যাবে। দেখ কি হচ্ছে, আমরা কি করছি, এন মোল গ্যাসের টেম্পারেচার ইনক্রিজ করছি ডিটি পরিমাণ, কিন্তু দুভাবে। প্রথমে আইসোবারিক প্রসেসে, আইসোবারিক মানে মাথায় মনে রাখ কি কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। আর একটা করছি আমরা আইসোকোরিক প্রসেসে, আইসোকোরিক মানে কি কনস্ট্যান্ট বল, না ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আইসোকোরিক মানে কি আসা উচিত, এন সিভিডিটি, আইসোবারিক প্রেসার কনস্ট্যান্ট, তাহলে হিট কত আসা উচিত বল, এন সিপিডিটি। তোরা এটা বুঝতে পারছিস তো, যারা এটা বুঝতে পারছিস না তারা এটা মানছিস কিনা আগে দেখ, হিট কতটা নেবে বা দেবে, এমএস ডেল্টা টি মনে পড়ছে ক্যালোরিমেট্রিতে ছিল, গ্যাসের ক্ষেত্রে এম এর জায়গাটাই নাম্বার অফ মোল নিয়েছে, নর্মাল স্পেসিফিক হিটের জায়গাটাই সিপি বা সিভি নিচ্ছে, আর ডেল্টা টিটাই ডিটি বলে নিচ্ছে। সবার ক্লিয়ার থাকবে। নর্মাল ভরের জায়গায় গ্যাসের ক্ষেত্রে তো ভর না ভেবে মোল ভাবি, মোল, ক্যাপিটাল সিপি বা ক্যাপিটাল সিভি, কেন আমরা মোলার, এই যে এটা মোল নিয়ে চলে এসেছি তো, তাহলে এটা মোলার নিতে হবে। এটা যদি মোল না নিতাম তাহলে কিন্তু ছোট সিপি সিভি লিখলেই চলতো, আর এখানে ডেল্টা টি বা ডিটি আসবে। এবার দেখ ফার্স্ট ল ভাব, দুটোতেই ফার্স্ট ল ভাব, ডিকিউ মানে কি, ডিইউ প্লাস ডিডব্লিউ, এখানেও কি লিখলাম, ডিকিউ মানে কি, ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ভালো করে লক্ষ্য কর, যেহেতু এটা একটা কি প্রসেস, আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান হয় না, তাহলে ডিডব্লিউ জিরো হয়, ডিডব্লিউ যদি জিরো হয় তাহলে ডিকিউ আর ডিইউ কি হবে, সেম, ডিকিউ আর ডিইউ কি হবে, সেম, এটা রেখে দিলি। আর এখানে কি লাল, এখানে কি কিছু সেম হবে, একদমই কিচ্ছু সেম হবে না, বরঞ্চ আইসোবারিকে ওয়ার্ক ডান বার করেছিলিস দেখ পিডিভি হলো। এবার ডিইউ মানে ওটা বার করে রেখেছিস না, বসিয়ে দে, কত বার করেছিস, এনসিভিডিটি। তুই বলবি দাদা ওটার ডিইউ কেন এটাই বসলো, ইউ শুধুমাত্র কার উপর ডিপেন্ডেন্ট বল, টেম্পারেচারের চেঞ্জের উপর ডিপেন্ডেন্ট। এই প্রসেসেও যা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে এই প্রসেসেও তো ঠিক ততটাই চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও ইন্টারনাল এনার্জি যতটা চেঞ্জ হবে এখানেও ইন্টারনাল এনার্জি ততটাই চেঞ্জ হবে, সেম সেম পরিমাণ, তাহলে ওটা ওখানে গিয়ে বসিয়ে দিতে পারি। তাহলে এবার এই পিডিভিটাকে একটু কৌশল করে আমি কিভাবে বসাচ্ছি দেখ, সাইডে করে নিচ্ছি আমরা। আমরা সবাই জানি পিভি ইকুয়াল টু এনআরটি একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, তাহলে পিভি1 ইকুয়াল টু কত হবে, এনআরটি1, পিভি2 এটা কি হবে, এনআরটি2, দুটোকে বিয়োগ করলাম, তাহলে ভি2 মাইনাস ভি1 ইকুয়াল টু কত দেবে বল, এনআর টি2 মাইনাস টি1, ভি2 মাইনাস ভি1 কে স্মল ভলিউমের চেঞ্জ, আর টি2 মাইনাস টি1 কে স্মল টেম্পারেচারের চেঞ্জ ডিটি, এইভাবে আমরা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে দেখ এন সিপিডিটি যেরকম চলছে চলছে, এন সিভিডিটি যেরকম চলছে চলছে, পিডিভির জায়গায় কি লিখতে পারছি বল, এনআর ডিটি, বোথ সাইড থেকে এন আর ডিটি কেটে গেল, তাহলে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তাহলে সিপি মাইনাস সিভি কত পেলাম, আর পেলাম। আর এই এটা যদি তোকে ওই নর্মালের জন্য দেয়, ক্যাপিটাল সিপি মানে কি, মোলার মাস ইনটু ছোট্ট সিপি, এটা মানে মোলার মাস ইনটু ছোট্ট সিভি, তাহলে ছোট্ট সিপি সিভি মানে হচ্ছে কত, আর বাই এম, এটা হচ্ছে। তাহলে কারোর যদি মনে হয় যে আমার মোলার সিপি সিভির ফর্মুলা মনে থাকবে না,
বা সম্পর্ক কি, তাহলে ক্যাপিটাল সিবি মানে হচ্ছে এম ইন্টু ছোট্ট সিবি, ক্যাপিটাল সিবি মানে হচ্ছে এম ইন্টু ছোট্ট সিবি। এম গুলো দিয়ে কি বোঝাচ্ছি না, ওই গ্যাসের মোলার মাস, ওই গ্যাসের মোলার মাস যা হতে পারে সেইটা বোঝাচ্ছে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট প্রুফ, 2 মার্কসের জন্য কিন্তু আসতেই চলেছে। ঠিক আছে, এবার সিপিসিভি বিভিন্ন গ্যাসের জন্য ভ্যালুগুলো আমাদেরকে আসতে হবে। ঠিক আছে, সিপিসিভির বিভিন্ন, এটা আইসোথার্মাল আসবে না, সিপিসিভির বিভিন্ন গ্যাসের জন্য প্রসেসগুলো মানে ভ্যালুগুলো কত হয় সেটা একটু আমাদের এই চ্যাপ্টারে কিন্তু লাগবে। একটা জিনিস মনে রাখবি, আইডিয়াল গ্যাস কে কিন্তু মোনো অ্যাটমিক গ্যাস ধরতে হবে। মুখস্থ রাখ, এই চ্যাপ্টারে কেন হচ্ছে, কাইনেটিক থিওরিতে কিন্তু এর প্রুফ দেওয়া আছে কেন সিপিসিভির ভ্যালু এটাই হলো। ঠিক আছে, তিনটে স্ট্রাকচার মনে রাখতে হবে, কি কি না, সিপি, সিভি আর গামা। গামা মানে হয় কি, সিপি বাই সিভি, গামা মানে কি হয়, সিপি বাই সিভি। ঠিক আছে, মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 5r/2, 3r/2, তাহলে এই দুটোকে ভাগ করলে হচ্ছে 5/3। তারপরে ডাই অ্যাটমিক গ্যাস 7r/2, 5r/2, তাহলে ভাগ করলে 7/5। তারপর আসছে ট্রাই অ্যাটমিক গ্যাস 9r/2, 7r/2, করলে আসবে 9/7। ঠিক আছে, তাহলে এই কটা ভ্যালু কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। মোনো অ্যাটমিক, বারবার বলছি, আইডিয়াল গ্যাস বলে দিলে তোকে কিন্তু মোনো অ্যাটমিক নিজে থেকে কনসিডার করতে হবে যে মোনো অ্যাটমিক গ্যাসের এটা হয়। ওকে, এবার এটা আসার আগে আমরা একটা জিনিস একটু করে নিতে চাইছি, সেটা হচ্ছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে তোর মানে বিভিন্ন প্রসেসের ক্ষেত্রে একটু গ্রাফগুলো কিরকম হবে। ঠিক আছে, পিভি ডায়াগ্রাম, পিভি ডায়াগ্রাম প্রথমে আসছি আইসোথার্মাল, এবং শর্টে সব লিখেও দেব। কি হবে এইরকম, তাহলে এটা কি প্রসেস, আইসোথার্মাল। তাহলে আইসোথার্মালে কে কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে ডিউটা 0। তারপরে হচ্ছে আইসোবারিক, আইসোবারিকে কে কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট, এখানে কেও 0 নয়, সবাই আছে। বোঝা গেল, সবাই আছে, মানে ডিকিউ আছে, ডিইউ আছে, সবাই আছে। তাহলে এইখানে শুধু কি মনে রাখতে পারিস, এখানে কি ডিকিউটা কত, এন সিপিডিটি, ডিইউটা কত, এন সিভিডিটি, ডিডাব্লিউটা কত, পি ভি2 মাইনাস ভি1 বা পিডিভি। হলো, আইসোথার্মালে ডিডাব্লিউ কত, এনআরটি লগ বেস ই v2/v1। যেগুলো করলাম সেগুলো তোদের একটা শীটে আমি সাজিয়ে দিচ্ছি, যে যে চারটে প্রসেস পড়া হলো। তারপর বললি আইসোকোরিক, আইসোকোরিক মানে ভলিউম কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট মানে ওয়ার্ক ডান 0। এই প্রসেসে ডিকিউটা কত, এনসিভিডিটি, ডিইউটাও কত, এনসিভিডিটি। ছবিটা কি রকম, ভলিউম কনস্ট্যান্ট মানে এরকম, ভলিউম অ্যাক্সিসে একটাতে ফিক্সড। এই হচ্ছে তিনটে মেন আমাদের প্রসেস। এছাড়াও আর একটা প্রসেস আমরা পড়লাম, কি প্রসেস বল, সাইক্লিক প্রসেস। এটাও কিন্তু মনে রাখবি, যেখান থেকে শুরু হলো যেহেতু সেখানেই ফিরে আসলো, তাহলে এখানেও কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, 0। কেন, ইন্টারনাল এনার্জি শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর। তাহলে যেখান থেকে শুরু হলো এখানকার টেম্পারেচার T1, এখানে T2 চেঞ্জ হলো ঠিকই, কিন্তু আবার তো ঘুরে সেই T1-এই ফিরে আসলাম। এখানে হিট দেওয়া নেওয়াটা আসবে না, শুধু ডিডাব্লিউটা কি হবে বল, এরিয়া ইনসাইড দ্য লুপ। এটা কি হবে, ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে। একটু পরে আসছি, অ্যাডায়াবেটিক বলে একটা প্রসেস পড়বে, একটু পরে আসছি অ্যাডায়াবেটিক। অ্যাডায়াবেটিক আইসোথার্মালটা একই রকম দেখতে, কিন্তু অ্যাডায়াবেটিকের কি হয়, একটু স্লোপটা বেশি হয়, এর স্লোপটা আইসোথার্মালের থেকে বেশি। কি করে বেশি, এই প্রমাণটা আসে।
এখানে সম্পর্কটাই সব প্রমাণ আসবে, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই প্রুফটা আসবে, ঠিক আছে। অ্যাডায়াবেটিকে কি হয়, হিট দেবেও না নেবেও না, বাইরেও হিট দেবে না বাইরে থেকেও হিট নেবে না, আমি ডিটেলসে আসছি একটু পরে, ঠিক আছে। শুধু মনে রাখবি হিট দেবেও না হিট নেবেও না। এই হলো আমাদের 5টা প্রসেস। আইসোথার্মালে ডিউ0, আইসোকরিকে ডিডব্লিউ0, অ্যাডায়াবেটিকে ডিকিউ0। দেখ 3টে জিনিস নিয়ে ফার্স্ট ল শুরু করেছিলাম, ডিকিউ ডিইউ ডিডব্লিউ। তাহলে এই 3টে হচ্ছে আমার একটা না একটা কোনো প্রসেস দেখ 0 আসছে। এইটা একটু তোরা সবাই স্ক্রিনশট করে রাখবি বা মনে রাখবি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, ঠিক আছে। তো দেখ এরপর আমরা যে পার্টটায় আসছি সেটা হচ্ছে আমরা আইসোথার্মাল আর অ্যাডায়াবেটিক এই প্রসেসটা নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব, যে আইসোথার্মাল প্রসেস কেন হয়, কখন হয়, কি কি শর্ত আছে। তাহলে আইসোথার্মাল প্রসেস মানে কি, প্রেসার চেঞ্জ হতে পারে, ভলিউম চেঞ্জ হতে পারে, কিন্তু টেম্পারেচার কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আইসোথার্মাল প্রসেস তাহলে কি বল, পিভি ইকুয়াল টু এনআরটি, যেহেতু টিটা কনস্ট্যান্ট তাহলে পিভিটাও কনস্ট্যান্ট, এই সূত্রটা মেনে চলবে। বোঝা গেল। কি কি এর গ্রাফ হতে পারে, এখনই দেখলাম আমরা পিভি গ্রাফ, যদি আমরা দেখি তাহলে এই রকম পেলাম একটা, কি বলে বল, হাইপারবোলিক গ্রাফ বা সমপরাবৃত্ত টাইপের একটা গ্রাফ কিন্তু আমরা পেলাম। এরপর আমরা আসছি পিভি ডায়াগ্রাম, দেখিয়েই দিলাম তোদেরকে, যে আলাদা করে আর কিছু একটার মধ্যেই করে দিলাম। ইকুয়েশন অফ স্টেটও দেখানো হয়ে গেছে, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওটাই ফর্ম অফ ফার্স্ট ল, যে আমরা ফার্স্ট ল মানে জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, কিন্তু যেহেতু এটা একটা আইসোথার্মাল প্রসেস তাতে টেম্পারেচারের চেঞ্জ নেই, তাইলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না। তাহলে একদম ক্লিয়ার থাক তোরা, ইন্টারনাল এনার্জির কিন্তু একটাই ফর্মুলা, হ্যাঁ কি না, সে এনসিভি ডিটি, ব্যাস। এই যে ডিউ ইকুয়াল টু এনসিভি ডিটি, যেহেতু ডিটি 0 তাই ডিইউ 0, গল্প কমপ্লিট। তাহলে ডিইউ যদি 0 হয় তাহলে ডিকিউ আর ডিডব্লিউ কি বল, সমান, মানে যতটা হিট নিচ্ছে পুরোটাই ও ওয়ার্ক ডানে 100% নিয়োজিত করে দিচ্ছে, পুরোটাই ওয়ার্ক ডানে কনভার্ট করছে। ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা এখানে 3 রকমের ফর্মুলা হয়, 3-4 রকমের। তাহলে একটা কি ছিল বল, 2.303 log 10 V2 by V1 ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, বা 2.303 log 10 P1 by P2, এটাও হতে পারে। বা তুই লগ ই দিয়েও লিখতে পারিস, লগ ই দিয়ে লিখলে তুই তাহলে লগ 10 গুলো ভাববি না। আচ্ছা, ক্যারেক্টার বা কি কি কন্ডিশন মেনে চলছে এই খুব আসে, এটাকে একটা স্লো প্রসেস হতে হবে। মানে আমি ধর একটা কন্টেনার নিলাম, তাতে পিস্টন লাগানো আছে, এবার সেই পিস্টনটাকে আস্তে আস্তে আমি নামাচ্ছি, ধর পিস্টনটাকে নিচে নামাচ্ছি, হট করে নামিয়ে দিলাম হবে না, ধীরে প্রসেস হতে হবে। মানে স্লো প্রসেস অ্যাট ইনফাইনাইট স্টেপস, মানে ধীরে ধীরে হতে হবে, যে এটার পরের স্টেপ কিন্তু এতটা বড় না, এই পরের স্টেপ এইটুকুনি, মানে এটা দেখানোর জন্য দেখাচ্ছি, মানে একটু নামালাম সামান্য পরিমাণ, তারপরে এবার আরো সামান্য, তারপরে এবার আরো সামান্য, অল্প অল্প করে করতে হবে, যাতে যাতে প্রতিটা স্টেপে অ্যাট ইচ স্টেপ থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম বজায় থাকে, থার্মোডিনামিক ইকুইলিব্রিয়াম মেনটেন হয় প্রতিটা স্টেপে। এবং সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে এই যে বাউন্ডারিটা হতে হবে, সেই বাউন্ডারিটাকে একটা হিটের গুড কন্ডাক্টর হতে হবে, গুড কন্ডাক্টর অফ হিট, হিটের ভালো কন্ডাক্টর হতে হবে, যাতে সহজে সে তাপের আদান প্রদানটা করতে পারে খুব সহজে। বোঝা গেল? এই ছিল আমাদের আইসোথার্মাল প্রসেসের গল্প। এবার আসছি আমরা অ্যাডায়াবেটিক। তাহলে অ্যাডায়াবেটিকে কি, প্রেসারও চেঞ্জ করো, ভলিউমও চেঞ্জ করো, টেম্পারেচারও চেঞ্জ করো, সবাই চেঞ্জ করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এর মেন কন্ডিশন কি, বাইরে থেকে হিট দেবেও না বাইরে থেকে হিট নেবেও না। মানে অ্যাডায়াবেটিক প্রসেস বেসিক্যালি সরি
বিচ্ছিন্ন সংস্থার জন্য অ্যাপ্লিকেবল, বা যেটাকে আমরা কি বলছিলাম বল, আইসোলেটেড সিস্টেম, তার জন্য অ্যাপ্লাই করা যাবে। মানে বাইরের সাথে কোনো রকম ওর আদান প্রদান নেই, সারাউন্ডিংস এর সাথে ওর কোনো সম্পর্কই নেই। গল্পটা হচ্ছে এরকম, হিট দেবেও না হিট নেবেও না, কিচ্ছু হবে না, যা হবে ভেতরে। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু সবাই চেঞ্জ হবে, কেউ কনস্ট্যান্ট না। তাহলে আবার বলছি, আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট, আইসোবারিক প্রেসার কনস্ট্যান্ট, আইসোকোরিক ভলিউম কনস্ট্যান্ট, সাইক্লিক প্রসেস কেউ কনস্ট্যান্ট না, কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এবার ফিরে আসছে, তাই টেম্পারেচারের চেঞ্জটা জিরো। টেম্পারেচার কনস্ট্যান্ট বলা যায় না, ঘুরে ফিরে টেম্পারেচার চেঞ্জটা জিরো। আর অ্যাডায়াবেটিকে হিট দেবেও না হিট নেবেও না, এখানে কিন্তু পিভিটির মধ্যে কেউ কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে এর ক্যারেক্টার। তাহলে এই ক্যারেক্টারটাকে অত্যন্ত ফাস্ট প্রসেস হতে হবে, ভেরি ফাস্ট প্রসেস। এই কোশ্চেন গুলো খুব আসে, সাইকেলে লিক হয়ে গেলে, ফুটবলে হাওয়া ভরলে, বা ফুটবল থেকে হাওয়া লিক করলে, এগুলো সবই কি বল, অ্যাডায়াবেটিক প্রসেস, খুব তাড়াতাড়ি হচ্ছে সেগুলো। স্লো প্রসেস মানে আইসোথার্মাল, আর ফাস্ট প্রসেস মানেই হচ্ছে অ্যাডায়াবেটিক। এর কিন্তু পার্থক্য দেবে, বই থেকে পড়তে হবে। আইসোথার্মাল আর অ্যাডায়াবেটিকের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ডিফারেন্সটা, বা খাতাতেও পেয়ে যাবি, ঠিক আছে। ফাস্ট হতে হবে, যে বাউন্ডারিটা ছিল সেই বাউন্ডারিটাকে হিটের ব্যাড কন্ডাক্টর হতে হবে, মানে সে যাতে বাইরে সহজে হিট না দেয়, বা বাইরে থেকে সহজে হিট না নেয়। হিট দেবেও না হিট নেবেও না, হিট দেবেও না হিট যাতে না নিতে পারে, সেইটা খেয়াল রাখতে হবে। তাহলে এই প্রসেসের ক্ষেত্রে ইকুয়েশন, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা প্রুফ আসবেই আসবে, আসবেই আসবে, এটা থেকে অঙ্ক না হলে আসবে। তাহলে কিভাবে আমরা শুরু করছি দেখো। তাহলে ফার্স্ট ল কি ছিল ভালো করে দেখবে, ডিইউ ইকুয়াল টু কি ছিল, ডিইউ প্লাস ডিডাব্লিউ। কিন্তু যেহেতু এটা কি প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেস, তাহলে আমরা জানি ডিকিউ মানে কত হওয়া উচিত, জিরো। তাহলে জিরো ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে মাইনাস ডিইউ ইকুয়াল টু ডিডাব্লিউ। ডিইউ মানে কি লেখা যায়, এন সিভি ডিটি, কি লেখা গেল, এন সিভি ডিটি। আর ডিডাব্লিউ মানে কি লেখা যায় বলো, পিডিভি। ডিডাব্লিউ মানে কি লেখা যায়, পিডিভি। এবার এই পিডিভি আলাদা করে আমরা দেখো সাইডে বার করে নিচ্ছি, পিভি ইকুয়াল টু এনআরটি, দুদিকে ডিফারেন্সিয়াল করলাম। তাহলে ডিফারেন্সিয়ালের নাম এতক্ষণে ডিফারেন্সিয়াল শিখে গেছি সবাই, পি কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে বাইরে রেখে পি এর ডিফারেন্সিয়েশন। আরেকবার বলছি সবাই, যাদের অঙ্ক নেই তাদের জন্য স্পেশালি, পি কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি, ভি কে বাইরে রেখে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি, ক্লিয়ার। আর এখানে ডিটি ডিটি পড়ে থাকলো। তাহলে পিডিভি ইকুয়াল টু কত পেলাম দেখো, এনআরডিটি মাইনাস ভিডিপি, এনআরডিটি মাইনাস পিডিভি, ঠিক আছে। ইচ্ছা করে এটা রেখে দিলি ওখানে, ওটা পরে বসাবি, ঠিক আছে। ইচ্ছা করে এখানে তুই ভালো করে লক্ষ্য করে দেখ যে তুই এখানে কি রিপ্লেস করতে হবে। দেখ একটু আগেই তোরা কিন্তু সিপিসিভির একটা কিছু পড়েছিস, এরকম মাথায় রাখ বারবার। কি পড়েছিলিস বল, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, কি পড়েছিলিস, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি তুই কমপ্লিটলি এটাকে চেঞ্জ করে দিস, দেখ কিরকম আসছে। এটাকে ইচ্ছা করে তুই সিভির জায়গায় তাহলে কি বসাতে পারিস তুই, আমি জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। তাহলে সিভি মানে কত, সিপি মাইনাস আর। তাহলে সিভির জায়গায় কি বসিয়ে দিলাম বল, সিপি মাইনাস আর ইন্টু ডিটি ইকুয়াল টু পিডিবি। ওটাও বসিয়েও করতে পারিস, ক্লাসে অঙ্কে দেখবি অন্যভাবেও করা আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কত আসলো, এনসিপি ডিটি প্লাস এনআর ডিটি, আর পিডিবির জায়গায় আমরা ওই এনআরডিটি মাইনাস ভিডিপি যদি বসিয়ে দিই, ঠিক আছে।
না এইভাবে দরকার নেই করার, এইভাবে যাস না, একটু লেখাটা একটু ওয়েট কর, একটা মিনিট। তো দেখ, এরপর আমরা যেটা এসছিলাম, যেটা একটু আমাদের প্রবলেম হয়েছিল, তার জন্য একটু সময়ের গ্যাপ এসেছিল, যে অ্যাডায়াবেটিকের এই প্রুফটা কিন্তু চলে এসছেই, ভাবতে পারিস ভেরি ইম্পর্টেন্ট একটা প্রুফ। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই প্রমাণটা করতে দেয়। তাহলে আমাদের ফার্স্ট ল কি ছিল? না, ফার্স্ট ল ছিল ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার যেহেতু এটা একটা অ্যাডায়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডায়াবেটিক প্রসেস হলে ডিকিউ কত হবে বল? 0। তাহলে 0 ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিইউ। মাইনাস ডিইউ মানে লেখা যায় যে প্রসেসই হোক না কেন ডিইউর ভ্যালু এনসিভিডিটি। এবার আলাদা করে ভাব, এই ডিটিটাকে আমি একটু রিপ্লেস করে নিতে চাইছি, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে পিভি ইকুয়াল টু যদি এনআরটি হয়, দুদিকে যদি ডিফারেন্সিয়াল নিই, তাহলে কি আসবে বল? একবার পি কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি, আর একবার ভি কে বাইরে রেখে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি। বারবার বলছি, এই যে যারা বুঝতে পারছিস না কি করে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি হচ্ছে, ভালো করে ভাব। এরকম কিন্তু না যে দাদা ডি অফ পি সবাই ডিপি লিখে দিচ্ছি, কিছু নেই। মানে পি এর পাওয়ার কত? 1। নিয়ম কি ছিল? পাওয়ার নামবে, ওপরে পাওয়ার 1 কমলো, ইনটু ডিপি। সামথিং টু দি পাওয়ার 0 মানেই 1। তাহলে 1 ইনটু 1 ইনটু ডিপি, তাহলে কত হলো? শুধু ডিপি। এটা কিন্তু পুরো ডিফারেন্সিয়েশন করে অ্যাকচুয়ালি ডিপি আসছে। ডিভিটাও কিন্তু সেরকমই, কিন্তু আমরা শর্টকাটে করছি। তাহলে এখান থেকে ডিটি ইকুয়াল টু কত আসলো? না 1/nr পিডিভি প্লাস ভিডিপি। তাহলে এটা আমি রিপ্লেস করে দিলাম এখানে, ঠিক আছে? এখানে আমি রিপ্লেস করে দিলাম কোথায়? এনসিভি, সরি এনসিভি, এই ডিটির জায়গায় রিপ্লেস করলাম 1/nr পিডিভি প্লাস ভিডিপি। যে প্রসেসই হোক না কেন, ওয়ার্ক ডানের ফর্মুলা শুধু পিডিভি, এন এন কেটে গেল, মাইনাস সিভি বাই আর নর্মাল গুণ করে দে পিডিভি, আবার আসবে মাইনাস সিভি বাই আর ইন্টু ভিডিপি। তাহলে তুই জোর করে পিডিভিটাকে এদিকে নিয়ে চলে আসতে পারিস। তাহলে জোর করে যদি পিডিভিটাকে তুই এদিকে নিয়ে চলে আসিস, তাহলে দেখ কিরকম আসবে। না, পিডিভি গুলো কমন নিয়ে নিলি, পিডিভি গুলো কমন নিয়ে চলে আসলো 1 প্লাস সিভি বাই আর, আর এদিকে পড়ে থাকলো মাইনাস সিভি বাই আর ইন্টু ভিডিপি। হলো? তাহলে এখানে কত পেলে? সিভি প্লাস আর বাই আর। এখানে কত পেলে? মাইনাস সিভি বাই আর ইন্টু ভিডিপি। তাহলে দেখ আর আর কেটে গেল, উপরে দেখ সিপি মাইনাস সিভি মানে আমরা একটু আগে প্রমাণ করেছিলাম আর, তাহলে সিভি প্লাস আর মানে সিপি বসানো যায়, তাহলে ওখানে আমরা সিপি বসিয়ে দিলাম। তাহলে সিপি ইন্টু পিডিভি ইজুকাল টু মাইনাস সিভি ইন্টু ভিডিপি। সিভি দিয়ে ভাগ করে দে, তাহলে সিপি বাই সিভি পিডিভি ইকুয়াল টু মাইনাস ভিডিপি। সিপি বাই সিভি মানে এই গামা। হলো? বোঝা গেল এতটা? ইচ্ছা করে আমরা কি করলাম দেখ, ইচ্ছা করে আমরা কি করলাম, এটাকে এখানে একটা ভালো করে লক্ষ্য করবি, এখানে আমরা কি করলাম, দুদিকে পিভি দিয়ে ভাগ করলাম, এদিকেও পিভি দিয়ে ভাগ করে দিলাম, এদিকেও পিভি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে পিপি কেটে গেল আর এখানে ভিভি কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো বল? গামা ডিভি বাই ভি ইকুয়াল টু মাইনাস ডিপি বাই ভি। দুদিকে ইন্টিগ্রেশন মেরে দিলাম, তাহলে ডিভি বাই ভি কত দেবে বল? লগ ভি। ডিপি বাই পি কত দেবে বল? লগ পি। একদিকে নিয়ে চলে গেলাম সব। আচ্ছা, প্লাস একটা লগ সি এরকম লিখে রাখতে পারিস। এই লগ সিটা কি? লগ সিটাকে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বলা হয়। আপাতত অত মাথায় নিতে হবে না, মুখস্থ রাখ। পরে যখন 12 এ তোরা ইন্টিগ্রেশন শিখবি, তখন অঙ্কের স্যাররা কিন্তু বলবে, শুধু মনে রাখ ওটা একটা কনস্ট্যান্ট, ব্যাস, অত চাপ নিতে হবে না। এদিকে চলে আসলো, গামাটা তুলে দিলি, তাহলে লগ ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লগ সি।
তাহলে কত আসলো বল, লগ পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু লগ সি। তাহলে লগ দুদিক দিয়ে তুলে দিলাম, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি বা কনস্ট্যান্ট আমরা বলতে পারি। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা। বারবার বলছি কখন অ্যাপ্লাই হবে, যখনই তোকে অ্যাডায়াবেটিক কথাটা বলা থাকবে বা ফাস্ট তোকে বললো যে একজনের আয়তন খুব তাড়াতাড়ি এত লিটার থেকে এত লিটার হলো, তাড়াতাড়ি 1 লিটার থেকে 3 লিটার হলো, তখনই ভাবতে হবে তুই অ্যাডায়াবেটিক প্রসেস। ক্লিয়ার? এরপর আসছি আমরা অ্যাডায়াবেটিক প্রসেসে আলাদা আলাদা কি ফর্ম আছে। তাহলে একটা ফর্ম পড়লাম পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাকে যদি আমি ইয়ের ভাষায় লিখি কি আসবে বল, পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা। এটা তো প্রেসার ভলিউমের সম্পর্ক আসবে, এছাড়াও কতগুলো সম্পর্ক আছে, কি কি, একটা আছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কি করে আসছে ভালো করে এই প্রুফটা দেখ। অনেক সময় কি হয় তোকে ওই পি ভি টু দি পাওয়ার গামা প্রমাণ না দিয়ে বললে এটা প্রমাণ করতে, আমার যেমন লাস্ট মানে পরীক্ষায় ছিল থার্মোডাইনামিক্সে, তো তাহলে আগে তোকে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট এতটা করে নিলি, এবার ভাব পি ভি ইকুয়াল টু এন আর টি, তাহলে পি এর জায়গায় বসানো যায় এন আর টি বাই ভি, তাহলে পি এর জায়গায় বসালাম এন আর টি বাই ভি, আর এখানে ভি টু দি পাওয়ার গামা এন আর দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কনস্ট্যান্টকে এন আর দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি পাবো, আমি কনস্ট্যান্টই পাবো, হ্যাঁ কি না। তাহলে দেখ এরকম আসলো, তাহলে টি মানে শুধু এই তিনটে লাইন লাস্টে তোকে করতে হবে, তাহলেই কিন্তু আগে কিন্তু পুরো প্রমাণটা করতে হবে তোকে, মাথায় রাখ। তাহলে এটা কত আসবে বল, টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু টি টু ভি টু গামা মাইনাস ওয়ান। অবভিয়াসলি কখন অ্যাপ্লাই করব, যখন অঙ্কে টেম্পারেচার আর ভলিউমের সম্পর্ক বলা থাকবে। ক্লিয়ার? লাস্ট যেটা সম্পর্ক সেটা হলো প্রেসার আর টেম্পারেচারে, সেটা কি, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে একই রকম ভাবে কি করে আসছে, আগে আগে তুই ওই পি ভি টু দি পাওয়ার গামা এই পুরোটা প্রমাণ করে নিলি, এবার ভি এর জায়গায় রিপ্লেস করে দে, আগের বার পি এর জায়গায় রিপ্লেস করেছিলিস, এবার ভি এর জায়গায় রিপ্লেস কর এন আর টি বাই পি, তাহলে ভি এর জায়গায় রিপ্লেস কর এন আর টি বাই পি, তাহলে কত আসবে, পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই এন টু দি পাওয়ার গামা আর টু দি পাওয়ার গামা, মানে আবার কনস্ট্যান্ট। তাহলে এটা কত দেবে, পি ওয়ান ওয়ান মাইনাস গামা টি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ওয়ান মাইনাস গামা টি টু গামা, এরকম। তাহলে কখন আসবে এটা, যখন প্রেসার টেম্পারেচারের চেঞ্জের অঙ্ক আসবে। বারবার বলছি এই তিনটে ফর্মুলার উপর কিন্তু একটা অঙ্ক আসতেই চলেছে, তোরা মাথায় রাখ। সেই অঙ্কটা কি অঙ্ক না, যখন তোকে বলে দেবে অ্যাডায়াবেটিক্যালি এক্সপ্যান্ড হচ্ছে বা অ্যাডায়াবেটিক্যালি কম্প্রেস হচ্ছে বা ফাস্ট এক্সপ্যান্ড করছে ফাস্ট কম্প্রেস করছে, তখনই কিন্তু তোকে এটা বারবার বলছি, শুধু অ্যাডায়াবেটিক বা রুদ্ধতাপীয় পদ্ধতি বলা থাকবে এরকম কিন্তু নয়, ফাস্ট কথাটা বলা থাকলেও কিন্তু তোকে এই অ্যাডায়াবেটিকটাই ধরে নিতে হবে। ওকে, এবার অ্যাডায়াবেটিক প্রসেসে তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা কি দেখ, মানে এটা প্রুফটা একটু দেখে নে। তাহলে যে কোনো প্রসেসে ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়, ইন্টিগ্রেশন পিডিভি, কিন্তু আমরা সম্পর্ক জানি অ্যাডায়াবেটিকের কি হওয়া উচিত, পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, সেটাকে কে বলে লিখলাম। ক্লিয়ার? তাহলে পি মানে কি, কনস্ট্যান্ট বাই ভি টু দি পাওয়ার গামা, তাহলে পি এর জায়গায় কনস্ট্যান্ট বাই ভি টু দি পাওয়ার গামা বসিয়ে দিলাম, কেটা বার করে দিলাম, ভি টু দি পাওয়ার গামাটা উপরে তুললে এরকম। আগের চ্যাপ্টারেই বলেছি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কত হয়, এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলে এখানে কত হবে বলো, মাইনাস গামা প্লাস ওয়ান মাইনাস গামা প্লাস ওয়ান, আগে আয়তন ছিল ভি ওয়ান পরে হয়েছে ভি টু, তাহলে আপার লিমিট ভি টু লোয়ার লিমিট ভি ওয়ান, কি নিয়ম ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এখানেও করলাম আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এতটা দাঁড়ালো। জোর করে বাইরে এই ওয়ান মাইনাস গামা বার করে দিলাম, যদিও পরে এটাকে উল্টাতে হবে, আসছি। আর এখানে পড়ে থাকলো ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস ভি ওয়ান ওয়ান মাইনাস গামা,
কেটাকে ভেতরে গুণ করে দিলি, নিজেরা বল। এটা থেকে একটু প্রমাণটা কিন্তু একটু হজবরল টাইপের লাগতে পারে অনেকের। এইখান থেকে তুই কে মানে আবার কি লিখতে পারিস বল, P1 V1 গামা বা P2 V2 গামা, এইটা বসিয়ে দে, কিন্তু বুদ্ধি আকারে বসা। এখানে V2 আছে, তাহলে নিশ্চয়ই P1 V1 গামা এখানে বসিয়ে কোনো লাভ নেই, এখানে P2 V2 গামাটা বসাবো। তাহলে দেখ V2 এর পাওয়ার 1 মাইনাস গামা আর V2 এর পাওয়ার গামা, এটা গুণ হয়ে কিছু একটা দেবে। একই রকম ভাবে দেখ এখানে V1 1 মাইনাস গামা কে এর সাথে আছে, তাহলে এখানে কে এর জায়গায় কিন্তু P1 V1 ওয়ালাটা বসাবো। তাহলে কি হলো, একবার এখানে বসালাম P2 V2 গামা ইন্টু V2 1 মাইনাস গামা, এখানে P1 V1 গামা ইন্টু V1 1 মাইনাস গামা। তাহলে গুণ করে দিলে কত আসলো বল, P2 V2 মাইনাস P1 V1, কিন্তু গামা তো একের থেকে বেশিই হয়, তাহলে সেই মাইনাসটা কমন নিয়ে নি। তাহলে মাইনাসটা কমন নিয়ে নিলে কত আসছে বল ওপরে, মাইনাসটা গুণ করে দে ভেতরে, তাহলে কত আসলো P1 V1 মাইনাস P2 V2। তাহলে এটা হলো ওয়ার্ক ডানের ফর্মুলা। অথবা PV ইকুয়াল টু NRT, সেটা থেকেও যদি তুই বসাস, তাহলে P1 V1 মানে কি লেখা যায় NRT1, P2 V2 মানে কি লেখা যায় NRT2। তাহলে সেটা বসালে কত আসছে বল, NRT1 মাইনাস T2 বাই গামা মাইনাস 1। তাহলে এইটা তো এটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ করে। খেয়াল রাখবি NRT1 মাইনাস T2 কিন্তু ইনিশিয়াল মাইনাস ফাইনাল। জেনারেলি বাকি ফর্মুলাগুলোতে কি হয় ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, এই একটাতেই কিন্তু ইনিশিয়াল মাইনাস ফাইনাল আসবে। বোঝা গেল? একটু অ্যাডায়াবেটিকের এই দুটো প্রুফ কিন্তু খেয়াল রাখতে হবে, স্পেসিক্যালি আগের প্রুফটা। আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন খুব আসে ফার্স্ট ল থেকে, ডিকিউ মানে ডিইউ প্লাস ডিডাব্লিউ, কিন্তু ডিকিউ তো এই প্রসেসের জন্য 0, তাহলে ডিইউ ইকুয়াল টু দেখ মাইনাস ডিডাব্লিউ। এখান থেকে দুটো কোশ্চেন আসে। তাহলে আজকে যদি এক্সপানশন হয়, কি এক্সপানশন, অ্যাডায়াবেটিক এক্সপানশন হয়, এক্সপানশন হলে ওয়ার্ক ডান পজিটিভ, তাহলে ডিইউটা কিন্তু দেখ নেগেটিভ হবে। এই যে দেখ নেগেটিভ, ডিইউ নেগেটিভ মানে টেম্পারেচার কি হচ্ছে বল কমছে। তাহলে এই কোশ্চেনটা কি আসে যে কেন অ্যাডায়াবেটিক এক্সপানশন কুলিং সৃষ্টি করে, এই যে দেখাতে হবে এই কারণে। বা এই কোশ্চেনটাও খুব আসবে দেখবি, সাইকেল থেকে যখন হাওয়া বেরিয়ে আসে এয়ার লিক করে, সেই এয়ারটা কি হয় ঠান্ডা হয়। কেন ঠান্ডা হয়, সাইকেল থেকে যখন এয়ারটা বেরিয়ে আসছে সেটা একটা কি প্রসেস, ফাস্ট প্রসেস, তার মানে সেটা কি হচ্ছে বল অ্যাডায়াবেটিক এক্সপানশন হচ্ছে। উল্টো দিকে যখন অ্যাডায়াবেটিক কম্প্রেশন হয় মানে ভলিউম কমে, তখন ওয়ার্ক ডানটা নেগেটিভ। তাহলে মাইনাসে মাইনাসে ডিইউটা কি হয়ে গেল বল প্লাস। তাহলে যেই প্লাস হয়ে গেল তার মানে টেম্পারেচার কমছে না, টেম্পারেচার কি হচ্ছে বল বাড়ছে। টেম্পারেচার কি হচ্ছে বল বাড়ছে। তাহলে অ্যাডায়াবেটিক কম্প্রেশন কেমন হচ্ছে, সাইকেলে হাওয়া ভরা, ফুটবলে হাওয়া ভরা, এই সময়গুলো দেখবি বলে সাইকেলে হাওয়া ভরলে বা ফুটবলে হাওয়া ভরলে ওই মুখের জায়গাটা গরম হয়ে ওঠে। কেন না, এটা ফাস্ট প্রসেসে হাওয়া ভরছি বা ফাস্ট প্রসেসে ভলিউম কমাচ্ছি। বলবি কেন দাদা ভলিউম কমাচ্ছি, কোথায় ফুটবলের তো ভলিউম বাড়ছে না, হাওয়াটাকে ওর ভেতর ঢোকাচ্ছি। হাওয়াটা আগে বাইরে ছিল, তার মানে অনেক বেশি ভলিউম ছিল, তাকে একটা ছোট ভলিউমের মধ্যে আনছিস। হাওয়াটার সাপেক্ষে দেখ আগে ভলিউম হাওয়ার বেশি ছিল, এখন কম হয়ে গেছে। বোঝা গেল? ওকে, নেক্সট দেখ আমাদের যেটা আসবে খুব কোশ্চেন ইম্পর্টেন্ট, রিভার্সেবল প্রসেস আসবেই আসবে। রিভার্সেবল প্রসেস মানে কি, আমি একটা স্টেট থেকে একটা স্টেটে গেলাম ধর, আবার ওই রাস্তাতেই ফিরলাম, যাতে সিস্টেমেরও কোনো চেঞ্জ না হয় সারাউন্ডিংসেরও কোনো চেঞ্জ না হয়। জেনারেলি রিভার্সেবল প্রসেস হয় না। এখান থেকে ধর একটা আমি বল ফেললাম, তাহলে সেই বলটা গ্রাউন্ডে ধাক্কা মারলো, গ্রাউন্ড থেকে ধাক্কা মেরে পরের বার কি পুরোটা ওঠে, ভালো করে ভাব, এয়ার রেজিস্ট্যান্স এইসব থাকার জন্য কিন্তু পুরোটা ওঠে না। যদি না থাকতো থিওরিটিক্যালি তাহলে আবার একই হাইট অবধি ওঠা উচিত, সেটা রিভার্সেবল। কিন্তু প্রকৃত লাইফে রিভার্সেবল প্রসেস হয় না, প্র্যাকটিক্যাল লাইফে। ঠিক আছে, খুব এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে রিভার্সেবল প্রসেস আর ইরিভার্সেবল প্রসেস, আমরা যে প্রসেসগুলো নিই সেগুলো সবই কি বল ইরিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেসের কন্ডিশন খুব ইম্পর্টেন্ট, যে কি থাকে না বল, কোনো ডিসিপেটিভ ফোর্স মানে কি হচ্ছে ফ্রিকশন এয়ার রেজিস্ট্যান্স এগুলো থাকা যাবে না,
আর রিভার্সেবল প্রসেস হওয়ার জন্য প্রসেসটাকে কি হতে হবে, ভেরি 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 কি হতে হবে, স্লো হতে হবে, যাতে প্রতিটা স্টেপে কি থাকে বল, ইকুইলিব্রিয়াম হওয়ার চান্স থাকে। তার মানে ভালো করে ভাব, আইসোথার্মাল প্রসেস অনেকটা রিভার্সেবিলিটি প্রসেস দিতে পারে, অ্যাডায়াবেটিক কিন্তু রিভার্সেবল হতে পারবে না কোনোদিনই। ইরিভার্সেবল প্রসেস কাকে বলে, আমরা যখনই সমস্ত প্রসেস গুলো ভাবি সেগুলোই সব ইরিভার্সেবল প্রসেস। তাহলে এদের মধ্যে পার্থক্য কিন্তু আসবে, ইম্পর্টেন্ট, আমি বারবার লিখে রাখছি, ঠিক আছে। রিভার্সেবল কাকে বলে, তার কন্ডিশন, এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর রিভার্সেবল ইরিভার্সেবলের পার্থক্য। এবার সেখান থেকে আমরা চলে আসলাম যে দুটো জিনিস, সেই দুটো আগে একটু দেখে নিতে হবে তোকে, একটু বই থেকে একটা জিনিস পড়ে নিবি তোরা, সেটা হলো ফার্স্ট ল এর ডিফেক্ট খুব আসে। কি কি ডিফেক্ট আছে ফার্স্ট ল? না, ফার্স্ট ল হিট ট্রান্সফারের দিককে বোঝাতে পারে না, মানে হাই টেম্পারেচারের থেকে হিট যে লো টেম্পারেচারের দিকে যাবে এইটা ফার্স্ট ল থেকে জানা যায় না। সেকেন্ড তার ডিফেক্ট বা মানে ইয়েটা কি, পিছিয়ে যাওয়া বা ব্যর্থতাটা কি, যে আমরা ফার্স্ট লতে বললাম কি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, মানে কিছুটা হিট দিলে ওয়ার্ক ডান হবে, কিন্তু কখন ওয়ার্ক ডান হবে, মানে সবসময় কি ওয়ার্ক ডান হবে? যেমন ধর আজকে আমি তোকে বলছি একটা রাস্তা, একটা পাটাতন আছে যার উপর একটা গাড়ি চালাচ্ছিস, তাহলে গাড়ি আর গাড়ির চাকার সাথে ওই পাটাতনটার ঘর্ষণের জন্য হাফ তৈরি হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে উল্টোটা কি হবে, তাপ দিলে কি ওই গাড়িটা চলতে শুরু করবে? তাহলে কোনো প্রসেস রিভার্সেবল কি নয়, রিভার্সেবল প্রসেস এই সম্পর্কে অর নট সম্পর্কে কিছু জানা যায় না। কোন প্রসেস নিজে থেকে হয় কিনা, স্বয়ংক্রিয়, মানে কোন প্রসেসের স্পন্টেনিয়াস কিনা, স্পন্টেনিয়াস অর নট, সেটাও ওই প্রসেস থেকে জানা যায় না। তারপর কি জানা যায় না, 4 নম্বর, যে আন্ডার হোয়াট কন্ডিশন, কখন হিট ইজ কনভার্টেড ইনটু ওয়ার্ক ডান, হিট ইজ কনভার্টেড ইনটু ওয়ার্ক ডান, মানে কখন হিটটা বা কতটা হিট ওয়ার্ক ডানে রূপান্তরিত হতে পারে, এই সম্পর্কেও কোনো তথ্য জানা যায় না। তো নোট দেখে একটু এটা পড়বি, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য। ফার্স্ট লয়ে কিছু ভুল ছিল বলেই আমরা যে লটা নিয়ে আলোচনা করছি সেটা হলো আমাদের সেকেন্ড ল। সেকেন্ড লতে আমাদের দুটো স্টেটমেন্ট, একটা ক্লজিয়াস স্টেটমেন্ট, একটা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। সেকেন্ড ল লিখতে বললে কিন্তু তোমায় দুটোই লিখতে হবে, এবং খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, যে সেকেন্ড ল স্টেটমেন্ট। ক্লজিয়াস কি বলছে, যে এমন কোন ইঞ্জিন বানানো সম্ভব না যে নিজে থেকে লো থেকে হাইতে হিট নিয়ে যাবে। ভালো করে বোঝ, এ কিন্তু একবারও বলছে না এমন কোন ইঞ্জিন বানানো সম্ভব না যে লো থেকে হিট হাইতে নিয়ে যাবে। কারণ আমাদের বাড়িতে রেফ্রিজারেটর আমরা পড়বো, রেফ্রিজারেটরে কি হয়, লো থেকেই তো হাইতে হিট নিয়ে যায়, কিন্তু সেটা স্পন্টেনিয়াস না। মানে রেফ্রিজারেটর এই কাজটা করার জন্য দেখ কারেন্ট খাচ্ছে, বাইরে থেকে ওকে ইলেকট্রিসিটি দিচ্ছিস তুই। স্পন্টেনিয়াস মানে কি, যে নিজে থেকে সেটা সম্ভব নয়। তাহলে এই স্পন্টেনিয়াস কথাটা কিন্তু অর্ধেক লোকজনের বাদ চলে যাচ্ছে পরীক্ষায়, তাহলে সেটা কেটে দেবে তখন। আমি কিন্তু একবারও বলছি না এমন কোনো মেশিন বানানোই সম্ভব না, মেশিন বানানো যেতেই পারে যে লো থেকে হাইতে হিট নিয়ে যাবে, কিন্তু সেটা স্পন্টেনিয়াস। আর কেলভিন ক্ল্যান কি বলছে, এমন কোনো মেশিন বানানো সম্ভব না যে হিটকে কমপ্লিটলি ওয়ার্ক ডানে কনভার্ট করবে, মানে বেসিক্যালি 100% এফিসিয়েন্সি হবে, এরকম মেশিন কোনোদিনই বানানো পসিবল না। তাহলে দুটো স্টেটমেন্ট দুটো জিনিসকে বোঝাচ্ছে, বলছে এমন কোনো ইঞ্জিন বানানো যাবে না যে স্বয়ংক্রিয়ভাবে, স্বয়ংক্রিয়ভাবে মানে কি, নিজে থেকে, মানে বাইরে থেকে কোনো রকম ইনপুট না নিয়েই লো থেকে হাইতে হিট পাঠাবে। কেন আমরা সবসময় জানি হিট সবসময় কোথা থেকে কোথায় যায় বল, হাই থেকে লোতে আসে। কোথা থেকে কোথায় আসে, হাই থেকে লোতে আসে। আর আরেকটা, যে এমন কোনো মেশিন বানানো সম্ভব না যার কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি কত পার্সেন্ট, 100%। ক্লিয়ার? ওকে, এরপর আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হলো হিট ইঞ্জিন কাকে বলে। তাহলে হিট ইঞ্জিন মানে কি, বলছে এমন একটা ইঞ্জিন যে কিনা হিটকে কিসে কনভার্ট করতে পারে, ওয়ার্ক ডানে কনভার্ট করতে পারে। তো হিট ইঞ্জিন কি করে, একটা হাই টেম্পারেচার হয়, একে বলা হয় সোর্স, একটা লো টেম্পারেচার হয়, একে বলা হয় সিঙ্ক বা নিম্ন আধার উচ্চ আধার, এর মাঝখানে হিট ইঞ্জিন লাগানো থাকে। তাহলে সে কি করে না, হাই থেকে কিছুটা পরিমাণ হিট নেবে, কিছুটা ওয়ার্ক ডানে রূপান্তরিত করবে, বাকিটা মানে Q1 - W, যাকে আমি Q2 লিখতে পারি, সেটাও নিচে ছেড়ে দেবে।
আবার বলছি, উচ্চ আধার থেকে কিছুটা হিট নিল ধর মনে মনে 100 জুল, 100 জুলের মধ্যে 20 জুলকে ও ওয়ার্ক ডানে রূপান্তরিত করলো, বাকি 80 জুল নিচে ছেড়ে দিল। এবার তোর মনেই হতে পারে তাহলে ওপরটা থেকে হিট নিলে তো টেম্পারেচার কমে যাবে, আর নিচে গিয়ে হিট ছাড়লে তো টেম্পারেচার বেড়ে যাবে, T1 কমছে T2 বাড়ছে। একদমই নয়, T1 T2 কনস্ট্যান্ট রেখেছি। T1 T2 আমি কোনোভাবে, মানে ধর আজকে T1 100 ডিগ্রি, মানে বাষ্প চালিয়েই যাচ্ছি, যাতে T1টা 100 থেকে কমছে না, T2টা ধর বরফ দিয়েই যাচ্ছে, যাতে জিরোর নিচে কমছে না। তাহলে এই একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হিট রিজার্ভার কিন্তু কাজ করে কখন, যখন কি থাকে, টেম্পারেচারের ডিফারেন্স থাকে। কি থাকে? টেম্পারেচারের ডিফারেন্স থাকে। টেম্পারেচার ডিফারেন্স না থাকলে হিট রিজার্ভার কিন্তু কাজ করবে না। তার এফিসিয়েন্সির ফর্মুলা কত? 1 মাইনাস Q2 মাইনাস Q1 বা 1 মাইনাস T2 বাই T1। এর প্রুফ আছে, বাট আপাতত অঙ্ক করার জন্য মনে রাখ, এফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1। তাহলে ভালো করে দেখ, সিঙ্ক বাই সোর্স সবসময় কি হবে, এফিসিয়েন্সি 1 থেকে কম হবে। কিন্তু যদি আইডিয়াল হিট ইঞ্জিন ভাবিস তাহলে কি হবে, এফিসিয়েন্সি 1, যেটা কিনা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টকে মান্যতা দেয় না, তাই সেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে? আর এই রিজার্ভার গুলোর হিট ক্যাপাসিটি কত হয়? ইনফিনিটি হয়। ঠিক আছে, এটা একটু এমসিকিউ এর জন্য মনে রাখবি, বাট নিচেরটা বেশি ইম্পর্টেন্ট, যে একটা হিট ইঞ্জিন, আইডিয়াল হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি কত হয়? 1। কোন সূত্র সেটাকে মান্যতা দেয় না? কোন সূত্র দেয় না বল? কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু সেটাকে মান্যতা দেয় না। ঠিক আছে, এরপর আসছি রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরটা কিন্তু পুরো উল্টো মানে সে লোয়ার থেকে হিট নেবে, লোয়ার থেকে হিট নিল, কিন্তু আমি স্টেটমেন্ট কি বলছে, নিজে থেকে কখনো হিট নেবে না, তাহলে বাইরে থেকে ওর উপর কি করতে হলো, ওয়ার্ক ডান করতে হলো, তাহলে ওটা বাইরে গিয়ে বা হাই টেম্পারেচারে গিয়ে ছেড়ে দিল। তাহলে আগে তুই ডাব্লুটা দিলি, তারপর ও লোয়ার থেকে হিট নিল Q2 দিয়ে, টোটাল হিটটা ও বাইরে ছেড়ে দিল। তাই দেখবি ফ্রিজের গাটা গরম থাকে, ফ্রিজের বাইরে হিট ছাড়ছে, ভেতর থেকে তাপ গ্রহণ করছে, কখন? ইলেকট্রিক ওয়ার্ক ডান করছে বলে, দিয়ে বাইরে ছাড়ছে। বোঝা গেল? তাহলে এর ক্ষেত্রে কিন্তু কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স হয়। কি হয়? কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স বলে একটা জিনিস হয়, এটাকে আলফা দিয়ে লেখা হয়, যার ভ্যালু হচ্ছে Q2 বাই W। এবার Q2 মানে কি, W মানে কি বল? Q1 মাইনাস Q2। Q2 মানেই T2 লেখা যাবে, আর Q1 মানেই T1 লেখা থাকবে, আপাতত এরকম ভাব। কিন্তু পরের প্রুফটা পড়বি তোরা, Q2 মানে কেন T2 আর Q1 মানে কেন T1, এটা আমি প্রুফটা করাচ্ছি। তাহলে এফিসিয়েন্সির ফর্মুলা কত হলো, মানে এর এফিসিয়েন্সি বা যেটাকে আমরা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বলছি, T2 বাই T1 মাইনাস T2। এখান থেকে দুটো ফর্মুলা মনে রাখতে হবে। কিসের? আবার বলছি, হিট ইঞ্জিন। প্রথমে হিট ইঞ্জিন কোন দিক থেকে কোন দিকে কাজ করে? হাই থেকে লোতে। তার এফিসিয়েন্সি কত হয়? 1 মাইনাস T2 বাই T1। আর রেফ্রিজারেটর কোন দিক থেকে কোন দিকে কাজ করে? উল্টো দিকে। বোঝা গেল? T2 থেকে T1। তার এফিসিয়েন্সি হয় না, তার কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স হয় T2 বাই T1 মাইনাস T2। এই দুটো ফর্মুলা কিন্তু মাথায় রাখ। ঠিক আছে, এই দুটো ফর্মুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, এবার বলছে রিভার্সেবল সাইকেল বা কার্নোট সাইকেল কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা বড় প্রুফ, এবং সেই রিভার্সেবল সাইকেলের এফিসিয়েন্সি প্রমাণ করো। এই এফিসিয়েন্সির একটা টোটাল 5 মার্কসের প্রুফ আসতে পারে, পুরো একটা বড়। তাহলে ছবিটা বোঝ, আগে পিভি ডায়াগ্রাম, প্রতিটা লাইন বুঝবি, কিন্তু পুরো বড় প্রুফটা আসে না। কোশ্চেনটা কি আসে বলতো? কার্নোট সাইকেলের পিভি ডায়াগ্রাম আঁকো, আর প্রতিটা লাইন কি কি বোঝাচ্ছে সেটা নিয়ে আলোচনা করো, ব্যাস। একদম এইটুকুনি ছোট একটা জিনিস আসে, যদিও আমি পুরোটাই প্রমাণ করব। প্রথমে আমরা যেটা আসছি, এই যে এ থেকে বি, তাহলে প্রথমে কি আসছি বল? আইসোথার্মাল কিন্তু এক্সপানশন আসছে, আইসোথার্মাল এক্সপানশন। তাহলে এ থেকে বি, এই লাইনটা কি বোঝাচ্ছে? আইসোথার্মাল এক্সপানশন। তাহলে এই প্রসেসে কতটা পরিমাণ হিট নিচ্ছে? যেহেতু আইসোথার্মাল বলা, নিজেরা বল, আমি একটা একটা করে লিখি। যেহেতু আইসোথার্মাল বলা, তাহলে আমায় বল
টেম্পারেচারের চেঞ্জ নেই, তাহলে এ পয়েন্টে যদি প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1 হয়, বি পয়েন্টে প্রেসার P2, ভলিউম V2, টেম্পারেচার T1ই থাকবে। প্রেসার ভলিউম চেঞ্জ হতে পারে, টেম্পারেচারটা সেমই থাকবে। তাই যেহেতু টেম্পারেচার চেঞ্জ নেই, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? 0। তাহলে হিট আর ওয়ার্ক ডানটা কি বল? সমান। তাহলে এখানে Q1 পরিমাণ হিট কি করছে? ও অ্যাবজর্ব করছে। Q1 পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, যেটা কার সাথে সমান? W1 এর সাথে সমান, যার ভ্যালু কত? nRT1 log কত না V2/V1, nRT1 log V2/V1। এরপরে কি হলো? এরপরে এটাকে নামালাম, এবার কি করলাম? বি থেকে সিতে যাচ্ছে, এই অ্যারোগুলো দেওয়া খুব ইম্পর্টেন্ট। অ্যাডায়াবেটিক এক্সপানশন, অ্যাডায়াবেটিকের স্লোপ কি হয় বললাম বল? একটু বেশি। একটু পরেরটাই প্রুফ করে দিচ্ছে একদম লাস্টে, ওটা একটু প্রুফটা বাদ চলে গেছে যে অ্যাডায়াবেটিক কেন আইসোথার্মালের সাথে বেশি স্লোপ যুক্ত। তাহলে আপাতত দেখ, আগেই বলেছি বেশি স্লোপ। অ্যাডায়াবেটিকে কিন্তু সব চেঞ্জ হবে, তাহলে প্রেসার চেঞ্জ হয় P3, ভলিউম চেঞ্জ হয় V3, টেম্পারেচার চেঞ্জ হয় T2। তাহলে যখন বি থেকে সিতে গেলাম, এটা হয়ে গেল কি বল? না অ্যাডায়াবেটিক এক্সপানশন। তাহলে অ্যাডায়াবেটিক এক্সপানশনে কোনো হিটের দেওয়া নেওয়া নেই, হিটও দেয়নি, বাইরে থেকে হিটও নেয়নি। তাহলে Q2টা কত বল? 0। ওয়ার্ক ডান কত এই প্রসেসে? না এনআর কি ছিল ফর্মুলা বল? গামা -1 T1 - T2, অ্যাডায়াবেটিক প্রসেসে যা হয়। এবার আবার ফিরে যাচ্ছি ডি পয়েন্টে, তাহলে এটা কি হলো বল? না আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে টেম্পারেচার সেম রেখে ভলিউম কমাচ্ছি। তাহলে বল প্রেসার চেঞ্জ হলো P4, ভলিউম চেঞ্জ হলো V4, কিন্তু টেম্পারেচারটা T2। এই যে সি পয়েন্টে লাস্ট টেম্পারেচার T2 ছিল, তাহলে এখনো টেম্পারেচার কত থাকবে বল? T2ই থাকবে। তাহলে এখন গেলাম কত? সি থেকে ডি, এটা কি বল? আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে আইসোথার্মাল কম্প্রেশন মানে আইসোথার্মাল মানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত? 0। তাহলে আবার হিট মানেই হলো ওয়ার্ক ডান। তাহলে Q2 তো পেলাম না, তাহলে Q3 যেহেতু পাইনি, তাই এই স্টেপটাতেই জেনারেলি কি হয় বলতো? Q2 লেখা হয়। আগেরটায় তো Q2 হয়নি, তাই এটাতেই লোকে Q2 লেখে। সেই Q2টা কত? হিট কিন্তু এখানে কি হবে? রিলিজ করবে বা রিজেক্ট করবে, সেটা কত? না W3, সেটা কত? না nRT2 লগ, পরে ভলিউম হয়েছে কত? V4, আগে ভলিউম কত ছিল? V3, সামনে একটা মাইনাস ছোট্ট করে, এই মাইনাস দিয়েই বলতে পারছি হিট রিজেক্ট করছে। কেন মাইনাস? বারবার বলেছিলাম এক্সপানশন হলে ওয়ার্ক ডান গুলো পজিটিভ, কম্প্রেশন হলে ওয়ার্ক ডান নেগেটিভ। তাহলে W3 যেহেতু নেগেটিভ আর Q2 মানেই W3, তাহলে W3 নেগেটিভ হলে Q2 ও নেগেটিভ হবে। Q2 নেগেটিভ মানে বুঝতে পারছি হিট ছাড়ছে। তাহলে আরেকবার দেখে নে প্রথম থেকে, এটাই হিট নিচ্ছে ওয়ার্ক ডান প্লাস, এটাই হিট দিচ্ছে না নিচ্ছে না, কিন্তু ওয়ার্ক ডান প্লাস, এটাই হিট ছাড়ছে এবং ওয়ার্ক ডান মাইনাস লাস্ট। তাহলে বল এটা কি হবে? আইসোথার্মাল, অ্যাডায়াবেটিক, আইসোথার্মাল, এইটা আবার অ্যাডায়াবেটিক, পুরো গিয়ে মিলে যাচ্ছে। এই যে পুরো একটা সাইকেল তৈরি করলো, এই পুরো সাইকেলটাকে আমরা কি বলছি বল? কার্নোট সাইকেল, বা এটাকে খুব ইম্পর্টেন্ট দেয় কি সাইকেল? রিভার্সেবল সাইকেল। তাহলে ডি থেকে এটা যদি নিই, ডি টু এ, যেটা কি হলো? অ্যাডায়াবেটিক কম্প্রেশন। তাহলে হিসাব অনুযায়ী এখানেও কোনো হিটের দেওয়া নেই, শুধু ওয়ার্ক ডান, মাইনাস nR/γ-1 T1 - T2। এগেন মাইনাস কেন বল? কম্প্রেশন হচ্ছে বলে। বোঝা গেল? তাহলে আবার প্রথম থেকে বোঝাচ্ছি, দেখ প্রথমে হলো অ্যাডায়াবেটিক এক্সপানশন, এই স্টেপটায় W1 আছে, Q1 আছে, দুটোই পজিটিভ, ইউ নেই। তারপর হলো অ্যাডায়াবেটিক এক্সপানশন, কিউই নেই, W2 আছে পজিটিভ। আইসোথার্মাল কম্প্রেশন, Q2 আছে, W3 আছে, দুটোই নেগেটিভ। আবার হলো অ্যাডায়াবেটিক কম্প্রেশন, Q4 নেই, শুধু W4 আছে, সেটা নেগেটিভ। চারটে লাইনেই ওয়ার্ক ডান আছে, W1 W2 পজিটিভ, W3 W4 নেগেটিভ, এরকম মনে রাখ।
আর শুধু আইসোথার্মাল দুটোতে কিউ আছে, এটাই কিউ1 এটাই কিউ2, এটাই হিট নিচ্ছে এটাই হিট ছাড়ছে, এটাই পজিটিভ এটাই নেগেটিভ, ব্যাস। তাহলে তুই যদি পুরো 4টে লাইন ধরে করিস তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হলো বল? W1 W2 W3 আর W4। ভালো করে দেখলে W2 আর W4টা ভালো করে লক্ষ্য করে দেখ, W2 আর W4টা শুধুমাত্র যে সেম ভ্যালু সেরকম না, একটা একটা নেগেটিভ, ভালো করে লক্ষ্য কর। W2টাও যা এসছে এনআর বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2 এটাও সেমই এসছে, শুধু মাইনাস, তাহলে কেটে যাবে, শুধু W1 আর W3 পড়ে থাকলো, তাহলে W1 প্লাস W3 পড়ে থাকলো, হলো। আর হিট নিয়েছে কতটা ও অ্যাবজর্ব, একটা প্রসেসে হিট নিয়েছিল সেটা হলো Q1, এটাই আমার সো কল ইনপুট, এটাই সো কল আমার আউটপুট, ওয়ার্ক ডান কতটা দিচ্ছে। W1 মানে Q1 বসাতে পারি, আর W2 মানে মাইনাস Q2 বসাতে পারি, W3 মানে। কি বলবি কেন? দেখে নে, কারণ Q2 মানে তুই W3 নেগেটিভ পেয়েছিস, তাহলে W3 মানে কত? মাইনাস Q2। তাহলে এফিসিয়েন্সির ফর্মুলা কি ছিল বল? বা এফিসিয়েন্সি মানে কি বোঝায় এমনি? এফিসিয়েন্সি মানে কি বোঝায় অবভিয়াসলি বল? আউটপুট বাই ইনপুট। এফিসিয়েন্সি মানে কি বোঝায় বল? অবভিয়াসলি এফিসিয়েন্সি এটা মানে কি বোঝাবে? আউটপুট বাই ইনপুট। তাহলে আউটপুট হলো এইটা, ইনপুট হলো এটা, তাহলে এফিসিয়েন্সি কত দাঁড়ালো? 1 মাইনাস Q2 বাই Q1, 1 মাইনাস Q2 বাই Q1। এবার 1 মাইনাস Q2 বাই Q1 থেকে কি করে আমরা P2 বাই মানে Q2 বাই Q1 কে আমরা কি করে T2 ভাষায় লিখতে পারি সেইটা একটু দেখ। সেটা জানার জন্য তোকে এই অ্যাডায়াবেটিক টার্ম দুটো একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আবার বলছি, সেটা জানার জন্য তোকে অ্যাডায়াবেটিক টার্ম দুটো একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? Q1 আর Q2 এর ভ্যালুগুলো তুই একবার দেখে নে এই পেজে, nr T1 আর Q2 মানে এই যে মাইনাস nr T2, ঠিক আছে? পরের পেজে আলাদা করে করছি। তাহলে Q1 মানে ছিল nr T1 log V2 বাই V1, Q2 মানে ছিল মাইনাস nr T2 log V4 বাই V3, আগেই মাইনাসটা অ্যাবজর্ব করিয়ে দিলি, তাহলে nr T2 log কত হয়ে গেল? V3 বাই V4 হয়ে গেল। এই দুটোকে ভাগ করলি, তাহলে nr T1 নিচে nr T2, উপরে log V2 বাই V1, নিচে log V3 বাই V4। এবার যদি তুই ওই জায়গাটা অ্যাডায়াবেটিক প্রসেসটা অ্যাপ্লাই করিস, তোরা সবাই কেউ, আমি এখানে আবার এঁকে দিচ্ছি যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। এই ছিল আমাদের কার্নোট সাইকেল। এই জায়গায় ভলিউম ছিল V2, টেম্পারেচার ছিল T1, এই জায়গায় ভলিউম ছিল V3, টেম্পারেচার T2। তাহলে কি করা যায় বল? V T⁻⁻⁻⁻1 এটা কনস্ট্যান্ট, এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে V1 T1 Γ-1 V3 T2 Γ-1। এই জায়গায় ভলিউম ছিল V4, টেম্পারেচার ছিল T2, এই জায়গায় ভলিউম ছিল V1, টেম্পারেচার ছিল T1। তাহলে এখান থেকে V2 বাই V3 ইকুয়াল টু আমরা পাচ্ছি T2 বাই T1 হোল টু দি পাওয়ার Γ-1, এটা 1 নম্বর ইকুয়েশন। আবার অ্যাডায়াবেটিকের এটা আবার যদি অ্যাপ্লাই করি, কিন্তু এই লাইনটাই করি, এই লাইনটাই বল, ভলিউম কত আছে? V4, টেম্পারেচার T2, উপরে গিয়ে V1, টেম্পারেচার T1, তাহলে এখান থেকে V4 বাই V1 বা উল্টো করে দিস যদি তোরা V1 বাই V4 করিস, তাহলে V1 বাই V4 করলে কত আসছে দেখ? T2 বাই T1 হোল টু দি পাওয়ার Γ-1। তাহলে এই দুটো ইকুয়েশনের RHSটা দেখ ইকুয়াল, তাহলে LHSটাও ইকুয়াল হবে। এবার নিজের মতো করে সাজিয়ে নে, ক্রস চেঞ্জ করে নে, তাহলে V2 বাই V1 ইকুয়াল টু V3 বাই V4, তাহলে log V2 বাই V1 log V3 বাই V4 কি হবে বল? সমান হবে V2 বাই V1 মানেই log V2 বাই V1।
এটা মানেই লগ v3/v4 সমান হবে, কেটে গেল, এন আর কেটে গেল, তাহলে Q2/Q1 ইকুয়াল টু কি পেলাম, দেখ এখানটা একটু ইয়ে হয়েছে, উল্টো লেখা হয়েছে, এটাকে আগে মুছে, Q2টা উপরে আসবে, Q2 এর ভ্যালু ছিল nRT2 log v3/v4 আর Q1 এর ভ্যালু ছিল nRT1 log v2/v1। হ্যাঁ, তাহলে এনআর কেটে গেল আর লগ টার্মগুলো কেটে গেল, তাহলে Q2/Q1 মানেই কত বল, T2/T1। তাই একটু আগেই হিট ইঞ্জিন বা আমি যেখানটা বললাম ওই রেফ্রিজারেটরের কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, যে Q2 মানেই তুই কি ভাবতে পারিস বল, T2, Q1 মানে কি ভাবতে পারিস বল, T1। তাহলে এর আগের প্রমাণটায় এখানে ফিরে যেতে পারি 1 - T2/T1। তো জেনারেলি এত বড় প্রুফ আসে না, কিন্তু আসলে করতে হবে। খুব মেনলি কিন্তু কার্নট সাইকেলটাই আসে, যে কার্নট সাইকেলের ছবি এঁকে প্রতিটা এক্সপ্লেন করো 3 নাম্বার, এই যে ছবিটা এঁকে এই যে এক্সপ্লেন করলি। আর যদি বলে এফিসিয়েন্সি প্রুফ করো এখান থেকে আরো 2 নাম্বার, তখন কিন্তু তোকে এই দুটো লাইন কিন্তু এক্সট্রা করতেই হবে ওয়ার্ক ডানের প্রমাণটা। বোঝা গেল? তো খুব ইম্পর্টেন্ট কিন্তু সেকেন্ড ল থেকে দুটো কোশ্চেন তোকে ভালো করে পড়ে রাখতে হবে, একটা হচ্ছে কার্নট সেকেন্ড ল, একটা হচ্ছে কার্নট সাইকেল, ঠিক আছে? কার্নটস থিওরেম এরপর আছে, সেটা সিলেবাসের বাইরে। কার্নটস থিওরেম পড়ার কিন্তু কোনো রকম দরকার নেই। যদি কারোর মনে হয় যে না সে কার্নটস থিওরেম পড়বে, তাহলে সে প্রভাব করতে পারিস, সে তুই ভিডিও দেখে দেখে নিতে পারিস একবার কার্নটস থিওরেম আর কার্নটস থিওরেমের প্রুফ, ঠিক আছে? কিন্তু আমাদের সিলেবাসের বাইরে, ঠিক আছে, আউট অফ সিলেবাস। কার্নটস থিওরেম কিন্তু নেই সিলেবাসে, আসেও না। বরঞ্চ তার জায়গায় যেটা আসে আমাদের সেইটা একটু দেখতে হবে, সেটা হলো এনট্রপি কাকে বলে আর রিভার্সিবল। তাহলে এনট্রপি মানে কি, কেমিস্ট্রিতেও পড়েছিস। এনট্রপি মানে হচ্ছে কতটা র্যান্ডমনেস। ধর একটা ঘরে 5টা ছেলে বসে আছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, যতটা র্যান্ডমনেস হবে, 5 জনের জায়গায় 20 জন থাকলে তত বেশি ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলতা, র্যান্ডমনেস মানে এনট্রপি বেসিক্যালি কতটা বিশৃঙ্খল কোনো একটা সিস্টেম সেটাকে বোঝায়। তাহলে এটাকে ডিএস দিয়ে ডিনোট করে, সেটার ভ্যালু হচ্ছে dQ/T। তাহলে ডিকিউ মানে কত হলো বল, টিডিএস। তাহলে এখান থেকে ফার্স্ট ল লিখতে দেয়। ফার্স্ট ল কি ছিল, ডিকিউ মানে ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে টিডিএস মানে ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে ডিএস মানে হয়ে গেল ডিইউ/টি প্লাস ডিডব্লিউ/টি। এইটা হলো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অন দ্য বেসিস অফ এনট্রপি। বুঝতে পারলি? এরপর দেখ এনট্রপির কিছু প্রিন্সিপাল আছে। বলছে পৃথিবীতে যতগুলো স্পন্টেনিয়াস প্রসেস হয় বা পৃথিবীতে যত রিভার্সেবল প্রসেস হয়, তাতে সিস্টেমের এনট্রপি চেঞ্জ প্লাস সারাউন্ডিংস এর এনট্রপি চেঞ্জ কি হবে, কনস্ট্যান্ট। আর প্রসেসটা যদি ইরিভার্সেবল হয় তাহলে হবে ইনক্রিজিং। এখান থেকে দেখবি শীটে একটা কোশ্চেন আসে এবং এটা খুব লিখতে দেবে, যে দেখাও যে পৃথিবী এক্সপ্যান্ড মানে পৃথিবীর চারপাশে সৌরজগৎ বা সোলার সিস্টেম এক্সপ্যান্ড করছে। এই কোশ্চেনটা কিন্তু খুব আসে, যে সোলার সিস্টেমের এনট্রপি ইনক্রিজ করছে, এটা এক্সপ্লেন করো। এই কোশ্চেনটা খুব আসে, নোটে দেখবি সলিউশনে কিন্তু আছে এটা কোশ্চেনটা, ঠিক আছে? কেন করছে? তাহলে যত রিভার্সেবল মানে কি, সিস্টেমটা কিছুটা হিট দিল, আবার তার সারাউন্ডিংস তো হিটটা নিল। মানে তুই যদি রিভার্সেবল প্রসেস ভাবিস, তাহলে সিস্টেম যতটা হিট দিল সারাউন্ডিংস ততটাই নিল। তাহলে সিস্টেমের জন্য যদি এনট্রপি কমে, সারাউন্ডিংসের জন্য এনট্রপি বাড়ছে, টোটাল যোগ করলে কি বল, কনস্ট্যান্ট। মানে পুরো মহাবিশ্বের এটা হচ্ছে যে ডিএস অফ সিস্টেম প্লাস সারাউন্ডিংস মানে কি, ডিএস অফ ইউনিভার্স, সেটা কি বল, কনস্ট্যান্ট। কিন্তু আমরা তো রিভার্সেবল প্রসেস নিই না, আমরা কি প্রসেস নিই বল, ইরিভার্সেবল। ইরিভার্সেবলের জন্য কিন্তু কনস্ট্যান্ট হয় না। আইসেন্ট্রপিক প্রসেস খুব ইম্পর্টেন্ট। আইসেন্ট্রপিক প্রসেস কাকে বলে, যে প্রসেসগুলোতে কিন্তু, যে অ্যাডায়াবেটিক রিভার্সেবল প্রসেসগুলোতে কি হয় না বল, না এনট্রপি কনস্ট্যান্ট থাকে, তাকে আইসেন্ট্রপিক প্রসেস বলে। ইম্পর্টেন্ট পড়ে রাখবি। কেন, ডিএস মানে আমরা কি জানি, ডিকিউ/টি। যেহেতু অ্যাডায়াবেটিকে কোনো হিটের দেওয়া নেওয়া নেই, ডিকিউ জিরো, তাহলে ডিকিউ জিরো বসলে ডিএসও জিরো। ডিএস জিরো মানে এনট্রপির চেঞ্জ নেই। তাহলে এনট্রপির চেঞ্জ নেই মানে কি বোঝাচ্ছে বল, যে আমার এনট্রপির যেহেতু কোনো চেঞ্জ নেই, তাহলে আমরা বলতে পারি সেখান থেকে যে এনট্রপিটা কি বল, কনস্ট্যান্ট। এরপর এখান থেকে একটা কোশ্চেন খুব দেয়, কোন ল থেকে এনট্রপি পাওয়া যায়,
না সেকেন্ড ল থেকে, এগুলো পড়ে নিবি যেগুলো বলা আছে এখানে ছোট্ট করে দেওয়া আছে। ফার্স্ট ল থেকে কার পাওয়া যায়? ইন্টারনাল এনার্জি। জিরোথ ল থেকে কার পাওয়া যায়? টেম্পারেচার। এটা কিন্তু আমি পরীক্ষায় দিয়েছিলাম কোন ল থেকে কি কি ধারণা পাওয়া যায়। তাহলে জিরোথ ল থেকে টেম্পারেচার, ফার্স্ট ল থেকে ইন্টারনাল এনার্জি, সেকেন্ড ল থেকে এন্ট্রপি। ক্লিয়ার? ওকে, এরপর দেখ, ঠিক আছে, এরপর আমি যে প্রমাণটা করতে একটু ভুলে গেছিলাম সেটা এখানে করে দিচ্ছি, যে আইসোথার্মালের থেকে অ্যাডায়াবেটিক বেশি স্টিপার হবে, স্টিপার দেন আইসোথার্মাল। এই প্রমাণটা আগে ছিল, সেটা আগে একটু দেখে নিতে হবে তোদেরকে। কেন না? অ্যাডায়াবেটিক আলাদা করে দেখছিস আর আইসোথার্মাল আলাদা করে দেখছিস। আইসোথার্মালের ইকুয়েশন কি ছিল? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, দুদিকে ডিফারেন্সিয়াল নিলাম, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, পি কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে বাইরে রেখে পি এর ডিফারেন্সিয়েশন। তাহলে ডিপি বাই ডিভি করলে কত পেলাম? মাইনাস পি বাই ভি। ডিপি বাই ভি কি বোঝায়? স্লোপ বোঝায়। ডিপি বাই ভি কি বোঝায়? স্লোপ বোঝায়। তাহলে স্লোপের ভ্যালু কত পেলাম? মাইনাস পি বাই ভি। কিন্তু অ্যাডায়াবেটিকে করলে এটা হচ্ছে, সেখানে যদি দুদিকে ডিফারেন্সিয়াল করি কনস্ট্যান্টের তো 0 আসছে, বাট এটাই কি আসছে ভালো করে দেখ, পি কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন না, কিন্তু পি কে বাইরে রেখে ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন, আর একবার ভি টু দি পাওয়ার গামাকে রেখে পি এর ডিফারেন্সিয়েশন ডিপি। ভালো করে বুঝ, পি এর ডিফারেন্সিয়েশন ডিপি হবে, ভি এর ডিফারেন্সিয়েশন ডিভি হবে, কিন্তু ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন তো ডিভি হবে না। ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন কি হবে? পাওয়ার নামবে, ওপরে পাওয়ার 1 কমবে, ইনটু ডিভি। তাহলে এখান থেকে তুই যদি ডিপি ডিভি আবার আলাদা করে বার করিস, কি আসবে? মাইনাস গামা পি বাই ভি। তাহলে এখানে স্লোপটা কি আসলো? মাইনাস গামা পি বাই ভি। তাহলে অ্যাডায়াবেটিকের স্লোপটা দেখতে পাচ্ছি এই এমসিকিউতেও দেয় খুব, যে গামা টাইমস অ্যাডায়াবেটিকের স্লোপটা গামা টাইমস আইসোথার্মালের স্লোপের তুলনায়। তাহলে যেই জন্য অ্যাডায়াবেটিকের স্লোপটা একটু বেশি, সেই জন্য কিন্তু আমরা কি করছি বল না, অ্যাডায়াবেটিককে বেশি স্টিপার ভাবছি। মানে যদি আমি একটা গ্রাফিক্যালি বোঝাতে চাই তোদের পিভি ডায়াগ্রাম একটার মধ্যে দিয়ে, এটা আইসোথার্মাল, এইটা হলো অ্যাডায়াবেটিক। এই যে এটা আইসোথার্মাল, এইটা হলো অ্যাডায়াবেটিক। বুঝতে পারলি? অ্যাডায়াবেটিকটা বেশি স্টিপার থাকবে, বেশি সোজা হয়ে নেমে আসবে। ক্লিয়ার? তো দেখ এইবার আমরা ঢুকে যাচ্ছি নিউমেরিক্যালে। আমি অল্প কটা নিউমেরিক্যাল করাবো, কিন্তু এর নিচে ডেসক্রিপশনে কিন্তু শীট 3 এর ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? শীট 3 কিন্তু ভালো করে ম্যাথগুলো করতে হবে, খুব ভালো করে, যেগুলো দাগিয়ে দিয়েছি তার মধ্যে কয়েকটা অঙ্ক আমি একটু করিয়ে দিচ্ছি, এরকম টাইপের অঙ্ক আসার চান্সটা বেশি। দেখ প্রথমটা কি বলেছে, হাইড্রোজেন গ্যাসের জন্য সিপি মাইনাস সিবি এ ধরো, অক্সিজেন গ্যাসের জন্য সিপি মাইনাস সি কে বি ধরো। তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্ক, এ আর বি দুটোই সমান হবে। কেন? হাইড্রোজেনও ডায়াটমিক গ্যাস, অক্সিজেনও ডায়াটমিক গ্যাস, আর সিপি মাইনাস সিবি ডায়াটমিক আর মোনোঅ্যাটমিক বলে লাভ নেই। ক্যাপিটাল সিপি মাইনাস সিবি অলওয়েজ কি দেয় বল? আর দেয়। সেটা সব গ্যাসের জন্যই কি হয়? সেমই হয়। তাহলে সেখানে কোনো ব্যাপার নেই। এই প্রুফটা খুব ইম্পর্টেন্ট, এটা ইলাস্টিসিটি থেকেও আসতে পারে। তোকে বলেছে বাল্ক মডিউলাস একটা আইডিয়াল গ্যাসের দেখাতে বলেছে, প্রোডাক্ট অফ প্রেসার অফ দ্য গ্যাস অ্যান্ড রেশিও অফ স্পেসিফিক হিট ইন অ্যাডায়াবেটিক। এখানে একটা অ্যাডায়াবেটিক কথাটা অ্যাড হবে, অ্যাডায়াবেটিক প্রসেসে এটা হয়। তাহলে দেখ অ্যাডায়াবেটিক প্রসেসের ফর্মুলা কি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, দুদিকে ডিফারেন্সিয়াল নিলাম, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। তাহলে পি কে বাইরে রেখে ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়েশন, ভি টু দি পাওয়ার গামাকে বাইরে রেখে এটা। তাহলে ভি টু দি পাওয়ার গামার করলে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি। তাহলে এখান থেকে তুই যদি ডিপি ডিভি করিস, উইথে ডিপি ডিভি করিস, পাবি মাইনাস গামা পি বাই ভি। ইচ্ছা করে এটাকে আবার ডিভিটাকে নামিয়ে নিলি, তাহলে ডিপি বাই ডিভি বাই ভি মাইনাসটাকেও নিয়ে নিলি, তাহলে গামা পি। এটাকেই বলা হয় কি মডিউলাস বল? বাল্ক মডিউলাস। তাহলে বাল্ক মডিউলাস অ্যাডায়াবেটিক প্রসেসে কত আসলো বল? গামা পি। এটা কিন্তু আইসোথার্মালের জন্যও আসে, ভেরি সেম কোশ্চেন কিন্তু তুই আইসোথার্মালের জন্য করতে হবে, সেম কোশ্চেন।
কিন্তু সেম কোশ্চেনে আইসোথার্মালের জন্য করলে তুই পাবি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, পিভি কে ডিফারেন্সিয়েশন করলি কনস্ট্যান্টের 0, তাহলে পি কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন, ভি কে বাইরে রেখে পি এর ডিফারেন্সিয়েশন, তাহলে এখানে যদি তুই ডিপি বাই ডিভি বাই ভি করিস তাহলে তখন বাল্ক মডুলাসের ভ্যালু তুই প্রেসারের সাথে সমান পাবি। তাহলে আইসোথার্মাল প্রসেসে বাল্ক মডুলাস পি হয়, আর অ্যাডায়াবেটিক প্রসেসে বাল্ক মডুলাসের ভ্যালু কি হয়, গামা পি হয়। ঠিক আছে, নেক্সট দেখ কি বলেছে, একটা অ্যাডায়াবেটিক প্রসেসে 2 মোল গ্যাসের ইন্টারনাল এনার্জি 2 জুল কমানো হলো, তাহলে তার ওয়ার্ক ডান বার করো। তাহলে আমরা ডিকিউ মানে কি জানি বল, ডিইউ প্লাস ডিডব্লিউ, তাহলে অ্যাডায়াবেটিক মানে এটা 0, তাহলে ওয়ার্ক ডান কত হবে মাইনাস ডিইউ, তাহলে মাইনাস অফ -2, তাহলে কত আসলো +2 জুল। কেন মাইনাস বসলো, দেখ এখানে ডিক্রিজ বলা আছে, ডিক্রিজ মানে কি হচ্ছে বল, এনার্জি কমানো হচ্ছে, তাই মাইনাসে মাইনাসে কি আসলো বল, প্লাস। এবার বলেছে 1 মোল গ্যাসের দুটো স্পেসিফিক হিটের কত, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, ব্যাস আর হবে, আর এর ভ্যালু 8.314 বসাবি, বোঝা গেল। একটু তাড়াতাড়ি বলছি কেন, এই অঙ্কগুলো করানো অঙ্ক, ঠিক আছে। নেক্সট একটা কার্নোট ইঞ্জিন কি বলেছে, সোর্স থেকে 40 ক্যালোরি হিট নেয়, তাহলে Q1টা 40, ছেড়ে দেয় হচ্ছে 30 ক্যালোরি সিঙ্কে, তাহলে Q2টা কত 30, সোর্সের টেম্পারেচার 320 বলেছে, সিঙ্কের টেম্পারেচার জানতে চেয়েছে। তাহলে ভালো করে বল ওয়ার্ক ডান কতটা হলো, না Q1 থেকে Q2, 40 মাইনাস 30 করলে কত জুল বল, 10 জুল। তাহলে এফিসিয়েন্সি মানে কি, ওয়ার্ক ডান বাই কতটা হিট নিচ্ছে, ওয়ার্ক ডান 10 আর হিট নিয়েছিল 40, মানে 1/4। আবার এফিসিয়েন্সি মানেই জানি 1 মাইনাস T2 বাই T1, তাহলে শুধু T2 বাই T1 কত আসলো বল, 3/4, তাহলে T2 ইকুয়াল টু 3/4 ইন্টু T1, এখান থেকে T1 320, এই ভ্যালুটা বসিয়ে দিয়ে আমি আর ক্যালকুলেশন করলাম না, তুই T2টা কেলভিনে ক্যালকুলেট করলে ইজিলি পেয়ে যাবি। তাহলে আবার বলছি, নর্মাল একবার এফিসিয়েন্সি মানে কি ছিল, আউটপুট বাই ইনপুট, হিট ইঞ্জিনে ইনপুট কেবল Q1, আউটপুট যতটা পরিমাণ ওয়ার্ক ডান ও আউটপুট হিসেবে দিচ্ছে। অন্যদিকে রেফ্রিজারেটর ভাবলে কিন্তু উল্টো, ইনপুটটা ওয়ার্ক ডান, আউটপুটটা হলো Q2, কতটা ঠান্ডা করতে পারছে, বুঝতে পারলি। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলেছে, একটা পিভি ডায়াগ্রাম আছে, যে পিভি ডায়াগ্রাম একটা স্ট্রেট লাইন, যার ইনিশিয়াল প্রেসার ভলিউম P0 V0, পরের প্রেসার ভলিউম 2P0 3V0, তাহলে বলেছে ওয়ার্ক ডান কত, তাহলে ওয়ার্ক ডান মানে কি হয় বল, এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে এই পুরো এরিয়াটা। ভালো করে লক্ষ্য করে দেখ, এটাকে তুই দুভাগে ভাগ করতে পারিস, একটা ত্রিভুজ তারপর একটা আয়তক্ষেত্র, তাহলে এই ত্রিভুজের এরিয়া কত হবে হাফ, ভূমিটা কত, V0 থেকে 3V0 বাদ দিলে 2V0, এইটা 2P0 থেকে P0 বাদ দিলে শুধু P0, তাহলে হাফ P0 ইন্টু 2V0, তাহলে কত হলো P0 V0, এই ছোট্ট পার্টটার এরিয়া কত, এইটুকুনি P0 আর এই বেসটা 2V0, P0 ইন্টু 2V0 করলে কত হলো 2P0 V0, তাহলে টোটাল কত পেলাম, এই দুটোকে যোগ করলাম 3P0 V0। তুই কিন্তু এটাকে ট্রাপিজিয়ামের এরিয়া ধরেও করতে পারিস, ঠিক আছে, ট্রাপিজিয়ামের এরিয়া ধরেও করতে পারিস, এরকম না যে এভাবেই করতে হবে তোকে, ট্রাপিজিয়ামের এরিয়া ধরেও তুই চলতে পারিস, বোঝা গেল, ক্লিয়ার। নেক্সট অঙ্ক দেখ কি বলেছে, সোর্স আর সিঙ্কের টেম্পারেচার 0-100 বলা আছে, সোর্সের টেম্পারেচার কনস্ট্যান্ট, এফিসিয়েন্সি 20% বাড়ানো হচ্ছে, তাহলে সিঙ্কের টেম্পারেচার কত হবে, তাহলে সোর্স কত 373, 100 বলা, আর সিঙ্ক কত 273, তাহলে এফিসিয়েন্সি কত 1 মাইনাস 273 বাই 373। এবার বলেছে সোর্সের টেম্পারেচার ফিক্স রেখে এফিসিয়েন্সি 20% বাড়াচ্ছি, তাহলে এখন এফিসিয়েন্সি কত হয়েছে 1 + 20/100, আগে যা ছিল তার,
তার মানে বেসিক্যালি 1.2 ইন্টু ইটা। তাতে সোর্সের টেম্পারেচারটা সেমই রয়েছে, এটা আলাদা। তাহলে এখানে কত বসানো যায়? 1 মাইনাস 273/373। এখানে বানানো যায় 1 মাইনাস T2 প্রাইম বাই 373, কারণ এটা সেমই আছে। শুধু T2 প্রাইমটা তোকে বার করতে হবে। যেই বার করে নিলি তাহলে চেঞ্জটা কত হবে? T2 প্রাইম মাইনাস T2, মানে বেসিক্যালি T2 প্রাইম মাইনাস 273 হয়ে গেল। নেক্সট একটা সাইক্লিক প্রসেসের ওয়ার্ক ডান কি হয় বল? এরিয়া ইনসাইড দ্য লুপ। তাহলে এখানে ভালো করে লক্ষ্য করে দেখ, এইখানে এইটুকুনিটা কত হবে? 3p। 4p থেকে p বাদ দিলে এটা কত হবে? 2v। এটা হলো এরিয়াটা। তাহলে এরিয়াটা কত হলো বল? হাফ 3p ইন্টু 2v, তাহলে 3pv। কিন্তু কিরকম ঘুরছে ভালো করে দেখ, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি হয়? সাইক্লিক প্রসেসে নেগেটিভ, তাই লাস্টে কিন্তু একটা মাইনাস সাইন বসাতে হবে, মনে রাখতে হবে। লাস্টে কিন্তু একটা মাইনাস সাইন আসবে। নেক্সট অঙ্কটা দেখ, একটা আইডিয়াল গ্যাসকে P1V1 থেকে P2V2 তে নিয়ে গেছি, একবার আইসোথার্মালি একবার অ্যাডায়াবেটিক্যালি, কোথায় ওয়ার্ক ডান বেশি হবে? তাহলে ভালো করে দেখ, অ্যাডায়াবেটিকে আমার স্টিপার হয়, আইসোথার্মালে কম স্টিপার হয়। তাহলে আইসোথার্মালের নিচে দেখ বেশি এরিয়া কভার করে নিচ্ছে, হ্যাঁ কি না? আইসোথার্মালের নিচটায় বেশি জায়গা পাচ্ছে। তাহলে যেহেতু অ্যাডায়াবেটিক স্টিপার কার থেকে? আইসোথার্মালের থেকে, তাই এরিয়া আন্ডার আইসোথার্মাল আবার বেশি হয়ে যাচ্ছে। তাহলে এরিয়া যদি বেশি হয় তাহলে ওয়ার্ক ডানটাও কত হচ্ছে বল? বেশি। ওয়ার্ক ডানটাও আমি কি পাচ্ছি বল? বেশি পাচ্ছি আইসোথার্মালে। নেক্সট, এগুলো করবি, এগুলো পারবি এই অঙ্কগুলো। আচ্ছা, এই অঙ্কটা একটা করিয়ে দিচ্ছি দেখ। বলছে একটা আইসকে কত হাইট থেকে ফেললে সেই হাইটে কি হবে বল? এটা কমপ্লিটলি মেল্ট করে যাবে ডিউ টু ইম্প্যাক্ট অফ দ্য গ্রাউন্ড, হাফ এনার্জি লস। তাহলে ওপর থেকে ফেলছি মানে ওয়ার্ক ডানটা কি বল? পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। তাহলে mgh প্রাইম মাইনাস 0, এই যে ধরে নে এখানে ছিল যেটা করাচ্ছিলাম তখন h প্রাইম হাইটে, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কত? mgh প্রাইম। যখন এখানে আসলো তখন পোটেনশিয়াল এনার্জি কত? 0। তাহলে হিট কতটা তৈরি হলো বল? W/J। তাহলে mgh প্রাইম বাই j, কিন্তু সেই পুরো হিটটা কিন্তু কাজে লাগলো না, তার 50% নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মেল্ট করতে কতটা কাজে লাগলো? এই হিটের বাকি 50%। এবার মেল্ট হচ্ছে মানে অবস্থা চেঞ্জ হচ্ছে, তাহলে কি লেখা যায় বল? ml। কি লেখা যায় বল? ml। তাহলে mgh প্রাইম বাই 2j ইকুয়াল টু ml। তাহলে এখান থেকে তুই h প্রাইম বার করবি, m কেটে যাবে। ল্যাটেন্ট হিট কত বসাবি? 80 ক্যালোরি পার গ্রাম। যেহেতু ক্যালোরিতে বসালি তাহলে j এর ভ্যালু কিন্তু 4.2 তে বসবে। বোঝা গেল? যেহেতু ক্যালোরিতে বসালি j এর ভ্যালু 4.2 আর স্মল g এর ভ্যালু 980 CGS এ, তাহলে h প্রাইমের যে ভ্যালুটা পাবি সেটা কিন্তু তুই সেন্টিমিটারে পাবি। আর m তো বোথ সাইড থেকে কি হবে বল? কেটেই যাবে। ক্লিয়ার? বোঝা গেল যে যতটা ওয়ার্ক ডান সেটা থেকে হিটটা মেল্ট করছে। সেম একটা টাইপের অঙ্ক দেখ এইটা, এখানে কিন্তু সেম টাইপের একটা অঙ্ক দেখ এইটা। কি বলেছে এখানেও? এগেন দেখ বলেছে একটা হাইট থেকে এই জিনিসটাকে ফেলা হচ্ছে। এবার যে হাইট থেকে ফেলা হচ্ছে, যখনই হাইট থেকে আমি ফেলছি কি হচ্ছে বল? না, ওটা ওই এগেন একই রকম ওয়ার্ক ডান করবি। আমি শুধু শর্টে করে দিচ্ছি, সেখান থেকে হিটটা বার করবি। W/J করলে কত আসবে? mgh প্রাইম বাই j আসবে। এবার এই পুরো হিটটা কিন্তু পুরোটা হচ্ছে না, কি বলেছে দেখ, 60% অফ হিজ এনার্জি কনভার্টেড ইনটু হিট, মানে 40% নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে মেল্ট করতে ইউজ হচ্ছে h এর 60% ইকুয়াল টু ml। বোঝা গেল? mm কেটে যাবে, ওখান থেকে h প্রাইম বার করবি। পরেরটা কি? পরেরটা ওই যে ইয়েটার কথা বলছিলাম, যেটা গুলি এসে হিট করছে এরকমের অঙ্ক দেখ। একটা লিডের টেম্পারেচার 27 ডিগ্রি বলা আছে, বলছে এর ভেলোসিটি কত হলে
ইম্প্যাক্টের জন্য এটা পুরোপুরি গলে যাবে, ঠিক আছে। মেল্টিং পয়েন্ট কত বলা আছে 327, আর 58% যে হিটটা সেটা ডিসিপিটেড হয়ে যাচ্ছে। ডিসিপিটেড হয়ে যাচ্ছে মানে কি, হারিয়ে যাচ্ছে। তাহলে আগে ভাব ওয়ার্ক ডান কতটা, ওয়ার্ক ডান হলো হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, মানে ওয়ার্ক ডান হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে দুটোই মনে রাখবে, একটা ওপর থেকে পড়া তখন ওয়ার্ক ডান হবে mgh, আর যখন গতিশক্তির চেঞ্জ দেখবি তখন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তো এখানে তো হাফ এম ইউটা তো মানে মানে লাস্টে গিয়ে তো ভেলোসিটি 0 হয়ে গেছে, তাই তো। তাই হাফ এম ইউ স্কোয়ার শুধু পড়ে থাকলো, ইউ লেখ এটাকে, এই ইউটাই জানতে চেয়েছি। তাহলে হিট কতটা তৈরি হচ্ছে ডাব্লু বাই জে, তাহলে হাফ এম ইউ স্কোয়ার বাই জে। কিন্তু এই পুরোটা হিট কি কাজে লাগছে না, 58% চলে যাচ্ছে, তাহলে 52% ইউজ হচ্ছে। তাহলে ইউজ হচ্ছে কত বল, মানে কাজে লাগছে আমার কতটা হিট, এইচ এর 42%। তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই জে ইন্টু 42%, এটা ওই জিনিসটাকে মেল্ট করাচ্ছে। মেল্ট করাচ্ছে মানে কি, দেখ লেডের টেম্পারেচার 27 ছিল, আগে 27 থেকে 327 নিয়ে যাবে। তাহলে প্রথমে অ্যাপ্লাই হবে এম এস ডেল্টা টি, তারপর অ্যাপ্লাই হবে আবার এম এল। বোঝা গেল, যে হিটটা ওই যে 42% ও লেড ইউজ করছে সেটা দুটো কাজে ইউজ করছে। প্রথমে নিজের টেম্পারেচার 27 থেকে 327, তারপর 327 পর গলছে। তাহলে ক্যালোরিমেট্রিতে পড়িয়েছিলাম তো, বা এরকম ভাবে 0 ডিগ্রির বরফ থেকে 10 ডিগ্রির জল কি হয়, আগে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির জল এমএল অবস্থার পরিবর্তন, তারপর 0 ডিগ্রির জল থেকে 10 ডিগ্রির জল। ওরকমই এখানে আগে 27 ডিগ্রি লেট থেকে 27 ডিগ্রি 327 ডিগ্রি লেট, তাহলে 27 থেকে 327 টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে এমএস ডেল্টা টি। এবার 327 ডিগ্রির সলিড লেট থেকে 327 ডিগ্রির লিকুইড লেট, সেখানে শুধু অবস্থার পরিবর্তন, তাই এমএল। অঙ্কে দেখ তোকে ল্যাটেন্ট হিট বলা আছে, স্পেসিফিক হিটও বলা আছে, সবই বলা আছে তোকে। তাহলে এস বসাবি 0.03, এল বসাবি 5, টেম্পারেচার এম কেটে যাবে ক্যালকুলেটরে, এখান থেকে তোকে ভিটা বার করতে হবে, এম কিন্তু কেটে যাবে। বোঝা গেল? আচ্ছা এগেন এই প্রসেসে কি বলেছে বল, ওয়ার্ক ডান বার করতে বলেছে আর হিট সাপ্লাই। এটা একটা কি প্রসেস আছে বল, সাইক্লিক প্রসেস। কি প্রসেস আছে দেখ, সাইক্লিক প্রসেস। তাহলে সাইক্লিক প্রসেস যেহেতু আছে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাহলে এটা কত ভি আর এটা কত পি, তাহলে ওয়ার্ক ডান কত হবে বল পিভি, কিন্তু যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তাহলে মাইনাস পিভি। সাইক্লিক প্রসেসে ইন্টারনালি চেঞ্জ হয় না, তাহলে ডি কিউ আর ডি ডাব্লিউ সেম, তাহলে ডি কিউ ইকুয়াল টু কত দেবে বল, মাইনাস পিভি আসবে। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবি, ঠিক আছে। এটা একটা রেফ্রিজারেটর অঙ্ক, দেখ রেফ্রিজারেটর আলফা হয়, কত হয় সেটা T2 বাই T1 মাইনাস T2, সেটা কত বলেছে -7, তাহলে -7 প্লাস 273, 31 প্লাস 273 কেলভিনে নিয়ে যাবো, বাই -7 প্লাস 273, এখান থেকে কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স বার করে দিলাম। কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স মানে আবার ছিল Q2 বাই W। তাহলে দেখ Q2 টা কত বলা আছে 2000, তোকে জানতে চেয়েছে কত পাওয়ার, কিন্তু পার মিনিট দেওয়া আছে, ভালো করে দেখ। তাহলে এখানে আগে তুই Q2 টা বার করে নে, Q2 টা কত বলা আছে 2000 ক্যালোরি পার মিনিট। এটাকে ক্যালোরিটাকে তুই বার করে নিলি 200/6 তে ক্যালোরি পার সেকেন্ড, তাহলে আলফার জায়গায় এই ভ্যালুটা বসাবি, Q2 এর জায়গায় বসাবি হচ্ছে 200/6, তাহলে এখান থেকে ডাব্লুর ভ্যালু যেটা পাবি সেটা ক্যালোরি পার সেকেন্ডে পাবি। এবার তুই বলতে পারিস দাদা ডাব্লু মানে তো ওয়ার্ক ডান, কিন্তু এখানে তো বার করতে দিচ্ছে কি পাওয়ার, সেই দুটো জিনিস কি করে সেম হচ্ছে, দুটো জিনিস কিন্তু সেমই। কেন, তুই ভালো করে একটু ইউনিটটা খেয়াল কর, ইউনিটটা দেখ ক্যালোরি পার সেকেন্ড। ক্যালোরি পার সেকেন্ড মানে কি বোঝাচ্ছে বল, এনার্জি পার সেকেন্ড, এনার্জি পার সেকেন্ড মানেই কিন্তু পাওয়ার, মানে ওটাই বার করতে দিয়েছে। আচ্ছা এরকম একটা দিয়েছে দেখ সাইক্লিক প্রসেস, সাইকেল আছে, তাহলে এখানে পুরো ডায়ামিটারটা যদি তুই ভাবিস, এখানে ফুল ডায়ামিটারটা যদি তুই ভাবিস, ফুল ডায়ামিটারটা কত আছে 30 থেকে 10 বাদ দিলে বল 20, তাহলে ব্যাসার্ধ কত বল 10, ব্যাসার্ধ কত বল 10, তাহলে এরিয়া বার করবি কত হবে পাই 10 স্কোয়ার। কিরকম ঘুরছে দেখ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হবে একটা নেগেটিভ, তাহলে কত আসবে -100 পাই। ক্লিয়ার, কিলো পাস্কেল আছে মানে একটা 10³ বসাবি,
100 পাই, সরি 100, হ্যাঁ 100 পাই। এখানে এটা সাইক্লিক প্রসেস, নিজেরা বার করতে পারবি, ঠিক আছে। এটা কত আছে 100, 200 থেকে এটা কত আছে 200, এগেন তাহলে ওয়ার্ক ডান কত হচ্ছে বল 100 ইন্টু 200, কিন্তু একটা কিলো পাস্কেল আছে তার জন্য 10 কিউব, আর একটা সেন্টিমিটার কিউব আছে তার জন্য 10⁻⁻6 আসবে। চারটে করে দেখবি যত আসছে অত। অ্যান্টি ক্লকওয়াইজ আসছে বলে লাস্টে উত্তরটা কি দেওয়া আসবে বল, নেগেটিভ। ক্লিয়ার? ওকে, তাহলে এই ছিল আমাদের থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট। এখান থেকে বারবার বলছি কি কি ইম্পর্টেন্ট লাস্ট টাইম, ফার্স্ট ল, সেকেন্ড ল, পি ভি টু দি পাওয়ার গামার প্রুফ, রিভার্সেবল প্রসেস, তার কন্ডিশন, আর অবশ্যই কার্নট সাইকেল। এই চারটে জিনিস কিন্তু থিওরির জন্য পড়তে হবে, বোঝা গেল? থিওরির জন্য পড়তে হবে। অঙ্ক, একটা রেফ্রিজারেটর বা হিট ইঞ্জিনের অঙ্ক ভাবতে পারিস, আর একটা আইসোথার্মাল প্রসেস থেকে অঙ্ক আসতে পারে, আর একটা গ্রাফিক্যাল সাইক্লিক প্রসেসের ম্যাথ আসতে পারে। 5 মার্কস। তাই বারবার বলছি অঙ্ক কিন্তু আমি এই ভিডিওতে একটু কমই করালাম, অঙ্ক কিন্তু খুব কম করালাম। তাই এই শিট 3টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনে কিন্তু তোরা শিট 3 পেয়ে যাবি। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো করে পরীক্ষা দিস।